পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আজকে উদ্যান টিভি আয়োজিত সাম্প্রতিক আলোচিত কবিতা পাঠের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা কয়েকজন বিশিষ্ট এই সময়ের আলোচিত কবিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তার মধ্যে রয়েছেন কবি কুশল ভৌমিক, কবি কামরুন্নাহার কোহেলি, কবি বিথি রহমান, কবি স্নিগ্ধা বাউল এবং কবি মাসরুরা লাকি। যদিও এখনো আমাদের মধ্যে স্নিগ্ধা বাউল এবং কবি মাসরুরা লাকি উপস্থিত হননি, বাট অন্য তিনজন কবি উপস্থিত হয়ে গেছেন। অনুষ্ঠানের সময় অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠান কার্যক্রম এখন চালু করতে যাচ্ছি, ওনারা এসে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। আমি প্রথমে চলে যাচ্ছি কবি কুশল ভৌমিকের কাছে। কবি কুশল ভৌমিক, আপনাকে দিয়ে আজকের কবিতা পাঠ শুরু হোক। আপনি আপনার একটি পছন্দের কবিতা দিয়ে শুরু করুন এই অনুষ্ঠানের শুভস্য যাত্রা। কবি কুশল ভৌমিক। ধন্যবাদ কবি এবং উদ্যান সম্পাদক তৌফিক জহুর আপনাকে, সেই সাথে আরো যারা এই অনুষ্ঠানে রয়েছেন, কামরুন্নাহার কোহেলি আপু, বিথি আপু সহ আমরা যাদেরকে আপনি বলেছেন যে সাম্প্রতিক কালের আলোচিত কবি কিনা জানি না, তবে কবিতা লিখি এটা অবশ্য সত্য। যাই হোক, যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কোনো ভূমিকা না রেখে আর যে কবিতাটি পাঠ করছি সেটা আমার তৃতীয় কবিতা গ্রন্থ দুঃখের কোনো মাতৃভূমি নেই থেকে, তার একেবারেই প্রথম কবিতাটি। কবিতার শিরোনাম মানুষকে উড়তে দিন। মানুষকে উড়তে দিন, কেননা প্রতিটি মানুষ ভেতরে ভেতরে এক একটা পাখি। পরিযায়ী মেঘের মতো মানুষ ভেসে বেড়াতে চায় আত্মরচিত সুনীল আকাশে। দোহাই আপনাদের, অদৃশ্য শেকলে মানুষকে বাঁধবেন না, তাকে দিন উড়বার স্বাধীনতা। একবার, অন্তত একবার মানুষ বুঝতে শিখুক এই সব কাঁটাতার, ব্যারিকেড, সংবিধান, নরেন্দ্র, ট্রাম্প, ওসামাদের বাইরেও মানুষের একটা আকাশ আছে, যে আকাশটি শুধুই মানুষের। মানুষকে উড়তে দিন, মানুষ বিশ্বাস করুক উন্মুক্ত আকাশটাই মানুষের মাতৃভূমি। মানুষকে উঠতে দিন। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। আমি এবার চলে যাচ্ছি কবি বিথি রহমানের কাছে। কবি বিথি রহমান, আপনি আপনার একটি কবিতা দিয়ে শুরু করুন আজকের অনুষ্ঠান। এরপরে আমি চলে যাব কবি কামরুন্নাহার কোহেলির কাছে। কবি কামরুন্নাহার কোহেলি, আপনি রেডি থাকবেন। এবার কবিতা পাঠ করছেন কবি বিথি রহমান। ধন্যবাদ কবি কৌশল ভৌমিক, আপনার কবিতাটা অসম্ভব ভালো লেগেছে আমার। আমিও ভূমিকা না করে সরাসরি কবিতায় চলে যাই। কবিতাটির শিরোনাম এখানে অনেকদিন বৃষ্টি হয় না। আপনাকে নিয়ে আর লিখবো না বলে যেদিন মনস্থির করলাম, সেদিনই আপনি আবার এলেন। এরকম ফিরে ফিরে আসা আপনার নতুন নয়, তাও যতবার আসেন বুক ধপ করে ওঠে, নিঃশ্বাস ঘন হয়, চোখের পাতা কাঁপতে থাকে। আরো কি কি সব হয়, কি করে বোঝাই। আবার যখন ফিরে যান তখন আরেক পাগল দশা আমার। হাত পা কাঁপে, শরীর অবশ হয়ে যায়, দৃষ্টি ঘোলাটে হয়, দম বন্ধ লাগে। আরো কত আজব উপসর্গ যে দেখা দেয় অঙ্গ পতঙ্গে, মনে হয় মরেই যায়। মরে যেতে যেতে আবার থিতু হই। জানি তো আপনি এমন খেয়ালি, আপনি গল্প লিখবেন, নদীতে ঝাঁপাবেন, বন্ধুদের নিয়ে মট্টত খেয়ে এক রাত মাতাল থাকবেন। তারপর যেন কিছুই হয়নি, এমন ঘোর লাগা শরীর পূর্ণিমা নিশীথে হঠাৎ নাম ধরে ডাকবেন, আর দারুণ প্রেম নিয়ে অন্ধকারে চোখের ভাষা পড়তে বলবেন। আমিও তাই মরে যেতে যেতে আবার মৃত্যু পাই, তারপর বাঁচতে বাঁচতে আবার মরি, মরতে মরতে আবার বাঁচি, কেননা আপনি আবার আসবেন। আবার আমার বুক ধক করে উঠবে, নিঃশ্বাস ঘন হবে, চোখের পাতা কাঁপবে। আরো কি কি সব হবে, কি করে বোঝায়। এই যে গল্পকার, এবার আসবার আগে পারলে কিছু মেঘ নিয়ে আসবেন তো পাঞ্জাবের পকেটে পুরে। এখানে অনেক দিন বৃষ্টি হয় না।
ধন্যবাদ। চমৎকার কবিতা। এখানে অনেক দিন বৃষ্টি হয়নি। আমি এবার চলে যাচ্ছি বৃষ্টি আনার জন্য কবি কামরুন্নাহার কোহেলির কাছে। কবি কামরুন্নাহার কোহেলি, আপনার মাইকটি অন করবেন। অন করে আপনি আপনার কবিতাটি পাঠ করবেন। শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা। আর যে দুটো কবিতা শুনলাম অনেক ভালো লাগলো, অনেক সুন্দর চমৎকার কবিতার পর আমি কবিতা পাঠ করছি। আর তাদের পাঠ আসলে পাঠ মনে হয়নি, আবৃত্তি মনে হয়েছে। আমি আমার কবিতাটি পাঠ করছি। শিরোনাম গোপন কুঠরি। মস্তিষ্কের কোঠর থেকে শব্দগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে, আটকাতে পারছি না। খালি কোটরে জায়গা করে নিচ্ছে খুনি লাল চোখ, লকলকে অজগর জিভ, পেনো ঠোঁট। আমি হাঁটছি হাঁটছি হাঁটছি। এ সময়েও এত পথ পাড়ি দেওয়া সহজ না। দৃশ্যপট বদলে যাচ্ছে। স্বপ্নের প্রান্তরে বৃষ্টি নামে না অনেক দিন। আশ্রয় আচ্ছন্নে খাঁচা নামছে। জোনাকির আলো জাগ্রত আগ্নেয়গিরির লাভার মতো জ্বলছে। ইন্দ্রপুরে নৃত্যরত উর্বশীর পায়ে শেকল জড়িয়ে যাচ্ছে। সাপ 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 নেমে আসছে চোখের পাতায়। সাপমোচনে অনার কিলিংয়ের পথ ধরে খঞ্জর হাতে নরনারী দৌড়াচ্ছে। আমি জিরোতে বাচ্চাদের বিড়াল বিড়াল খেলা দেখি, বিড়ালের ক্ষমতা দেখি। ওদের গোপন কৃষ্ণ লীলার চিঠি উঠতে থাকে আমাকে ঘিরে। আমি চিঠির খাম না খুলে পরম যত্নে সাজিয়ে রাখি দেরাজের গোপন কুঠরিতে। ধন্যবাদ। চমৎকার কবিতা কবি কামরুন্নাহার কোহেলি। আমরা আবার ফিরে যাচ্ছি কবি কুশল ভৌমিকের কাছে। আমরা আসলে এইভাবেই কন্টিনিউ 3টি কবিতা পাঠ করব, তারপর আমরা কিছুটা কবিতা বিষয়ক আড্ডা দেব। আমি চলে যাচ্ছি কবি কুশল ভৌমিকের কাছে। কবি কুশল ভৌমিক, আপনি আরেকটি কবিতা পাঠ করুন। ধন্যবাদ। এখন যে কবিতাটি পড়ছি, কবিতার শিরোনাম দুঃখের কোনো মাতৃভূমি নেই। দুঃখের কোনো মাতৃভূমি নেই, না সে ঠাঁই পায় আসমানে না জমিনে। দুঃখগুলো অস্পৃশ্য, অগ্রন্থিত পাণ্ডুলিপি হয়ে কেবল গুমরে মরে বুকের ভেতর। এমনকি ভাতের চাল, সেও দেখো কষ্টের তাপে উগরে দেয় অজস্র ফেনা। কিংবা সমুদ্র দেখো বুকে নিয়ে অজস্র নদীর বেদনা কেমন আশ্রে পড়ে তীরে। অথবা পাহাড় কষ্টের ঝর্ণা হয়ে ঝরে, প্রকাশ্যে বয়ে চলে দুঃখের নদী হয়ে। নিঃশব্দে যন্ত্রণা সয় মানুষ, কখনো কান্না হয়ে কুয়াশার মতো ভেজায় চিবুক। তবু সে ভীষণ একা ব্যক্তিগত অরূপ সাগরে। মানুষের দুঃখগুলো সাপের ফণার মতো প্রশ্নবোধক চিহ্ন হয়ে লেপ্টে থাকে অন্য সব মানুষের মনে। মানুষ ছুতে পারে সব, প্রিয় কারো চিবুক, কামার্ত শরীর, মদের বোতল, ডলারের গন্ধ, রাজনীতির মাঠ, যাবতীয় অসঙ্গতি। কেবল পারে না ছুতে অন্য মানুষ। মানুষের দুঃখের কোনো মাতৃভূমি নেই, না সে ঠাঁই পায় আসমানে না জমিনে। ধন্যবাদ। না সে ঠাঁই পায় কোনো আসমানে, না সে ঠাঁই পায় কোনো জমিনে। কবিতা কুশল, অসাধারণ কবিতা। আমি ফিরে যাচ্ছি কবি বিথি রহমানের কাছে। কবি বিথি রহমান, আপনি একটি কবিতা এবার পাঠ করবেন। কবি বিথি রহমান। এবার একটি ছোট্ট কবিতায় যাই না, আগেরটা মনে হয় বেশি দীর্ঘ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি, কুশলদা আপনার কবিতাগুলো এত ভালো লাগছে, কোহেলি আপুর কবিতাও ভালো লাগছে। উনি কিন্তু যথারীতি বৃষ্টিতেই চলে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ। শিরোনাম অহংকার অথবা নির্লজ্জতার গল্প। আমার এককালীন প্রেমিকেরা, তোমাদের অভিশাপ দিচ্ছি। তোমাদের ঠোঁটে রাষ্ট্রীয় সিলগালা পড়ুক, সোনামুখী সুয়ের যথার্থ ব্যবহার হোক তত্রতত্র ব্যবহৃত জিভে। ছুতে পেলেই অহংকারে মরে যাও, অথচ বুকের ভেতর খাবি খায় জীবন প্রেম, সেদিকে ভ্রুক্ষেপ নেই।
খুবই ছোট চমৎকার কবিতা। কবিতা। হ্যাঁ, ছোট হলেও খুব প্রাণবন্ত এবং সরস। আমি চলে যাচ্ছি কবি কামরুন নাহার কোহেলির চমৎকার। কাছে। কবি কামরুন নাহার কোহেলি, আপনি এবার একটি কবিতা পাঠ করবেন। আমি এখন যে কবিতাটি পাঠ করব সেটা শিরোনাম চিঠি। বিনিময় চুক্তিনামা, স্বর্ণালঙ্কার, সাজসজ্জা, সযত্নে রাখা সিন্ধুকে। তুমি মনের পাতায় 24 ঘন্টার সেবার লিস্ট সাজাও। আমি ছুটি কর্মক্ষেত্রে, বাজারে, রান্নাঘরে, বিছানায়। বিছানায় তোমার বনিতা চাই। বনিতা না হতে পারলে তোমাদের আড্ডায় আমি খলনায়িকা, ঘুম কাতুরে ব্যাকডেটের কাঠখোট্টা বুড়ি। জানি বলবে আমার চেয়ে ঢের ভালো তোমার বন্ধুর বউ, পাশের টেবিলের সহকর্মী। বলবে তারা কি সুন্দর রান্না করে, গান গায়, কবিতা আবৃত্তি করে। বলবে একটা প্রেমিকা চায়, যে তোমাকে বুঝবে, ভালোবাসবে, তোমার সেবা করবে, আত্মীয় স্বজনের খবর নেবে। বাবুর বাবা, বাবু কি কি খেতে পছন্দ করে তুমি বলতে পারবে? বলতে পারবে কোন সাবজেক্ট বাবুর পছন্দ, কোনটা অপছন্দ? ও খুব বেড়াতে যেতে চায় আমাদের সাথে, নিয়ে যাবে? জানি তোমার খুব অফিসের চাপ, শরীরটাও ভালো যাচ্ছে না আজকাল। আমাদের সাথে নিয়ে বেড়ানোর, কথা শোনার সময় নেই তোমার। তবু বলি শোনো, বাবুর চশমার পাওয়ার, আমার কোমরের ব্যথা বেড়েছে। বেড়েছে গাইনোকোলজি সমস্যাও। অপারেশনটা আর এড়ানো যাচ্ছে না। ক্লিনিকের কাগজপত্রে সিগনেচার দেওয়ার জন্য একটু সময় বের করো প্লিজ। জানো, বাবু ওর কাজ নিজেই করে, আমার কাজেও সাহায্য করে। আর কি সুন্দর ছবি আঁকে, কবিতা আবৃত্তি করে। কত তোলা ভালোবাসার বিনিময়ে কত তোলা ভালোবাসা দিয়েছো বাবুর বাবা। বলতো কত ঘন্টা সময়ের বিনিময়, কত ঘন্টা। মাসের শুরুতে সংসারের প্রয়োজনে কিছু টাকা দিলেই কি শতভাগ বিনিময় হয়? আচ্ছা, যে মেয়েটার সাথে তোমাকে রেস্টুরেন্টে, ডাক্তারের চেম্বারে, বাজারে, পার্কে, রিকশায়, আবার কখনো কখনো রাস্তায় হাঁটতে দেখা যায়, তার সাথে তোমার কি চুক্তিনামা? না না, ঝগড়া করতে চাইছি না, বলতে পারো নিছক কৌতূহলেই জানতে ইচ্ছে করছে কি কি বিনিময় করো তোমরা। ধন্যবাদ। চমৎকার কবিতা, সমসাময়িক বিষয়ের উপর নির্ভর করে একটি কবিতা আমরা শুনলাম। থ্যাংক ইউ। আমাদের অলরেডি 3 জন কবির 2টো করে কবিতা পাঠ হয়ে গেছে। তো এবার একটু কবিতার বাইরে চলে যাচ্ছি। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 3 মিনিট। আমি প্রথমে চলে যাব কবি বিথি রহমানের কাছে। কবি বিথি রহমান, আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে আমার। প্রশ্নটি হলো, কবিতার জন্য কি আপনি অপেক্ষা করেন? কবিতার জন্য অপেক্ষা করি কিনা, তাহলে এটি কবিতা কিভাবে আসে আপনার কাছে? অপেক্ষা। কবিতা অপেক্ষার, আমার মনে হয় যে কবিতা অপেক্ষার ব্যাপার না, কবিতাটা ভেতর থেকে আসে। ডাকটা যখন আমি পাই, অনুভব করি, কবিতাটা তখনই চলে আসে। আমি অপেক্ষা করব যে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে ভাববো, তারপর কবিতা লিখবো, এটা আমার জন্য এরকম ভাবে আমি পারি না কবিতা লিখতে। আমার জন্য খুব কষ্টকর যে যখনই দেখা যায় যে কেউ আমাকে কোনো একটা সাবজেক্ট হয়তো নির্ধারণ করে দেয় যে এই বিষয়ের উপর লিখো, তখন আমি লিখতে পারি না, কষ্ট হয় খুব। আমি কবিতাটা যেভাবে লিখি, যে হয়তো আমি সেটা অফিস করছি, আমি অফিসেই কাজ করছি, হঠাৎ সেই দুর্দান্ত ব্যস্ততার মধ্যেই আমার মাথায় 2টো লাইন আসলো, বা যে কোনো কিছু আমার চোখে পড়ছে, হঠাৎ মনে হলো যে এটা নিয়ে লেখা যায়। আমি ওই ফাঁকেই লেখাটা লিখে ফেলি। খুব ভেবে চিন্তে সময় নিয়ে লেখাটা আমার হয়ে ওঠেনি। আমি লাস্ট একটা বলি যে গত রাতেই একটা কবিতা লিখলাম, যেটা ফেসবুকের ওয়ালে আমি পোস্ট করেছি। সেটাও কিন্তু আমি বিছানায় শুয়ে, আমি ভাবি নাই যে আমি কবিতা লিখবো, কোনো প্রস্তুতি নেই। হঠাৎ মনে হলো, কিছু কথা আমার মনে আসলো। সেটা পারিপার্শ্বিক অবস্থার উপরই, যে আমার মানসিক অবস্থাটা খুব বিক্ষিপ্ত অবস্থায় ছিল যে কোনো একটা কারণে, সেটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেটাই আমি কয়েক মিনিট সময় নিয়ে লিখে দিলাম। এটা কিন্তু কোনো পূর্ব পরিকল্পিত ছিল না। তো কবিতার বিষয়টা এরকমই, আসলে পরিকল্পনা করে কবিতা হয় না। কবিতাটা ভেতর থেকে আসে, বোধ থেকে। অপেক্ষা করতে হয় না।
কবি কুশল ভৌমিক, এই বিষয়ে আমি এবার আপনার কাছে আসছি। আপনার কাছে কি অপেক্ষা করে কবিতা আসে, নাকি কবিতা এইভাবে বিধি রহমান যেভাবে বললো স্বতঃস্ফূর্ত ভাবে কবিতা তার কাছে ধরা দেয় এসে, বা মনের ভিতরে তাকে অনুভব করলো, লাইন দুটো চলে এলো মাথার মধ্যে, ও লিখে ফেললো? এইভাবে উনি যেভাবে লিখছেন, আপনার কবিতা কিভাবে আসে আপনার? ধন্যবাদ তৌফিক জহুর। বিথি খুব চমৎকার করে বলেছে, বোধের জায়গার কথা বলেছে, ভেতরের তাগিদ থেকে কবিতা আসে এরকম করেও বলেছে। আসলে তো কবিতা কেন আসে, কিভাবে আসে, এগুলো আসলে বলা সহজ নয়। কারণ আমি ইংরেজি সাহিত্যের একজন শিক্ষক এবং ছাত্র হিসেবে যেটুকু বোধ আমার ভেতর জন্ম নিয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে সবসময় যে কবিতা হলো একটা ইনএক্সপ্লিকেবল আর্ট, ব্যাখ্যাতীত একটা শিল্প। এটাকে ব্যাখ্যা করা যায় না। আর কবিতা বুঝে শুনে প্রিপারেশন নিয়েও লেখা যায় না, এটা বানানো যায় না। হ্যাঁ, কেউ কেউ অবশ্য কবিতা বানায়, যেমন অসংখ্য শব্দকে একটা রহস্যময় তার ঘেরে এনে কবিতা অনেকে বানায়, কিন্তু বানানো কবিতা এবং হৃদয় থেকে উৎসাহিত কবিতা একেবারে আলাদা, যে কোনো একটা মুহূর্তে আসে। এবং আমার কাছে যেটা মনে হয়, যারা কবিতা লিখি, আমরা যেমন কবি হই, অকবি হই, অল্প কবি হই, কিংবা কবি হই, একটা স্বতঃস্ফূর্ত একটা ভেতরের তাগিদ কিন্তু আসে। এটা কখন কিভাবে আসবে, বিথি যেমন বললো যে কালকে রাত্রে সে শুয়েছিল, হঠাৎ করে তার মধ্যে কবিতা লেখার একটা তাগিদ এসেছে। এটা কখন কিভাবে আসবে আমি জানি না। তবে আমি খুব ছোটবেলা থেকেই কবিতা লিখার চাইতে কবিতা পড়তে বেশি পছন্দ করি। অসংখ্য কবিতা আমি প্রতিদিন পড়ি, এবং আমি বোধ করি এই আধুনিক যুগে এমন একটা সময় আসছে যে আমরা কবিতা না পড়ি কমেন্ট করে দিই চমৎকার, অসাধারণ, দারুণ। এইসবের ভিড়ে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি ব্যতিক্রম। আমি আমার ফেসবুকের বন্ধুদের প্রত্যেকটা কবিতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। যাদের কবিতা ভালো লাগে আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিই, অবসরে পড়ি, কারণ আমার কবিতা পড়তে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে একটা দিন কবিতা না পড়ে, কবিতার সঙ্গে যাপন না করে কাটানোটা একটা পাপ। আর ওইভাবে আমি আসলে বলতে পারবো না কিভাবে কবিতা আমার কাছে আসে, তবে ভেতর থেকে একটা তাগিদ আসে। আমি কবিতার জন্য অপেক্ষা করি, বিথি যেমন বলেছে অপেক্ষা করি, আমি অপেক্ষা করি। একটা শব্দের জন্য নূর ঘিম একটা রাত কাটিয়েছি, এমনও আমার কাছে এসেছে। যেমন একটা শব্দ, একটা নারীকে আমি কি বলবো, আমার হঠাৎ করে মনে হলো আমি মেয়েটাকে বৃক্ষ মানবী বলি। এই বৃক্ষ মানবী শব্দটা, ঘুন পোকা যেমন বাঁশকে কুরে কুরে খায়, আমাকে অনেক দিন কুরে কুরে খেয়েছে। আমি দেখেছি যে আমার ঘুম আসছে না, এরকম একটা অনুভূতি ভেতর থেকে হয়। আমাদের ইংরেজি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কথা আমার খুব ভালো লাগে। তিনি বলেছেন, আ পোয়েট ইজ এ ম্যান স্পিকিং টু ম্যান। একজন কবি হবেন একজন মানুষ, যিনি মানুষের কথা বলবেন। এখন আমরা তো মানুষের কথা বলি, আমার নিজের কথা বলি, আমি কুহেলির কথা বলি, আমি আপনার কথা বলি, আমি বিথির কথা বলি, আমি সামগ্রিক ভাবে করি। এই যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি সত্তাকে আমরা সার্বজনীন বানিয়ে দিই, যে সেখানে কিন্তু একটা শব্দ আমাদেরকে মগজে টোকা মারে। যেমন করে আমরা দরজা খোলার জন্য নক করি না, এরকম কখনো কখনো কোনো শব্দ, কখনো চিন্তাধারা, কখনো কোনো বিষয়বস্তু আমাদের এই মগজে, আমাদের কোটরে টুকটুক করে টোকায়। তখন যে পর্যন্ত আমরা কোনো কিছু না লিখি, তখন সেই টোকাটা বন্ধ হয় না। আমার মনে হয় আমাদের কবিতাগুলো এভাবেই জন্ম নেয়। তারপর সেটা কবিতা হয়ে উঠলো কিনা সেটা সময় বলবে, পাঠক বলবে, কিন্তু আমরা মনে হয় এভাবেই কবিতা লিখি। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। আমি কবি কামরুন নাহার কোহলির কাছে যাওয়ার পূর্বে কিছু দর্শক দেখছেন আমাদের অনুষ্ঠানটি। দর্শকদের মধ্যে নূর মোহাম্মদ কমেন্টস করেছেন, দারুণ বিষয়। কবি জুয়েল নবী বলেছেন, জহুর ভাই, কোয়েলি আপু সহ সবাইকে অভিনন্দন, চমৎকার আয়োজন, ধন্যবাদ সবাইকে। আদিউল হৃদয় লিখেছেন, বাহ সুন্দর আয়োজন। আমি চলে যাচ্ছি কবি কামরুন নাহার কোহলির কাছে। কবি কামরুন নাহার কোহলি, আপনার কাছে কবিতা কিভাবে আসে, অথবা আপনি অপেক্ষা করেন কিনা? কবি কামরুন নাহার কোহলি। আসলে আমি অপেক্ষা করি সময়ে, মানে কখন একটু লিখতে বসার সময় পাবো, এটার জন্য আমার অপেক্ষা করতে হয়। তবে কবিতা আসলে আসে বা প্রিপারেশন নিয়ে বসে হবে, এরকম কোনো বিষয় আমার কাছে হয় না। এটা চমৎকার ভাবে কুশল ভৌমিক দাদা বলেছেন। তো একইভাবে মানে বললে ওইভাবে বলতে হয় যে ওইভাবে আসে না। তবে আমার ভেতরে একটা জিনিস, যে কোনো বিষয় যখন ভেতরে নাড়া দেয়, সেই বিষয়টা কখনো কখনো কবিতায় উঠে আসে, কখনো না, বেশিরভাগ সময়ই। এবং এই যে
ব্যক্তি আমি বা অন্য কোনো ব্যক্তির কোনো ঘটনা যখন আমাকে নাড়া দিচ্ছে, সেই বিষয়টাই আমার কবিতায় উঠে আসে। এবং এটা হতে পারে আমি চলতেছি রাস্তায়, চলতে ফিরতে, বিথি রহমান যেভাবে বললেন যে চলতেও শব্দ চলে আসে, তখন লেখা না হলেও পরে হয়তো লেখা হয় সেই বিষয়টা, এইভাবে আসে। কিন্তু কবিতার জন্য অপেক্ষা করছি এরকম আসলে কোনো বিষয় না। বা অনেকে বলেন যে হচ্ছে কবিতা ওহির মতো চলে আসতেছে, ওহি নাজিল হওয়ার মতো। আমার কাছে এরকম কোনো বিষয় না, এক মানে ডিফারেন্ট, অন্যদের চেয়ে একটু আলাদা। যে আমার কাছে সময়টা মুখ্য, যে আমার সময় হলে আমি একটু পড়তে বসবো, একটু লিখবো, এরকম একটা বিষয় অনেক আগে ধরেন নাড়া দিয়েছে, সেটা আমি একটু সময় করে যখন বসতে পারছি তখন লিখছি, এরকম। ধন্যবাদ তৌফিক জহুর ভাইয়া। ধন্যবাদ কবি কামরুন্নাহার কোহেলি। আমরা আসলে চমৎকার তিনজন কবির কাছ থেকে তিনটি ধারণা পেলাম। আজকের যে আড্ডাটি আমাদের চলছে এবং কবিতা পাঠ চলছে, এখান থেকে আসলে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সাম্প্রতিক আমাদের আজকের শিরোনাম ছিল সাম্প্রতিক আলোচিত কবিদের কবিতা। আলোচিত শব্দটি আমি খুব ঠান্ডা মাথায় ইচ্ছে করে বসিয়েছি এই কারণে, আমি জানি যাদেরকে আজকে আমরা সিলেক্ট করেছি তাদের কাছ থেকে এমন কিছু জানবো বা এমন কিছু শুনবো যেটা আসলে কবিতা লেখার জন্য অনেক বেশি দরকারি এবং উপাদেয় বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি কবি কুশল কাছে। কবি কুশল ভৌমিক, আপনি আবারও একটি কবিতা পাঠ করবেন। এরপরে এইবার উপস্থিত থাকবেন কুশল ভৌমিকের পরে কামরুন্নাহার কোহেলি এবং তারপরে থাকবেন হলো কবি বিথি রহমান। কবি কুশল ভৌমিক। ধন্যবাদ তৌফিক ভাই, সত্যি ভালো লাগছে, কারণ আমরা একটা একটা মুহূর্ত শুধু কবিতার ভেতরেই ডুব দিয়ে আছি, সুতরাং একটা ভালো লাগা আমাদের মধ্যে কাজ করছে। এখন যে কবিতাটি পড়ছি, কবিতার শিরোনাম জীবন। কত লোকের কত কিছু হারিয়ে যায়, টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ির দলিল, প্রিয় কোনো মুখ। আমি হারিয়ে ফেলেছি আমার জীবন, তন্ন তন্ন করে খুঁজেও পাচ্ছি না কোথাও। পুরনো ফাইলপত্র, ড্রয়ার, আলমিরা, কাঠের বাক্স, পুরাতন অ্যালবাম কোথাও নেই। পুরনো প্রেমিকাদের ফোন করে জেনেছি নেই, ওদের কাছেও নেই। ভরা সন্ধ্যায় মা বাবার শ্মশানে গিয়ে খুঁজেছি, মায়ের বাবার তর্জনী না, সেখানেও ফেলে আসিনি জীবন। নদীমাতৃক কামনায় বউয়ের বুকে মুখ গুজেছি, সুনীলের মতো দেশলাই জ্বালিয়ে আরো আরো গভীরে, না, সেখানে সংসারের ভুর ভুর গন্ধ আছে, জীবন নেই। তবে কি জীবন ফেলে এসেছি শৈশবের শিউলি তলায়, সুতোপাদির স্তনের বোটায়, যুদ্ধিকার প্রেমপত্রে মা দমকে ওঠা কান্নায়। এইসব অর্ধমৃত মুমূর্ষ দৃশ্যপটেই কি আটকে আছে জীবন? আইসিইউ 10 নম্বর বেডে মৃত্যুর দিকে ঝুঁকে পড়া বাবার মুখ, তুলসীতলায় মায়ের নিথর শরীর, মর্গে পড়ে থাকা শিপনের মৃতদেহ, ক্যান্সারের সাথে লড়তে থাকা দেবী মাসির বিদীর্ণ শরীর। কোথায় হারিয়েছি জীবন? তবে কি হারিয়ে হারিয়ে বারবার খুঁজে বেড়ানোর এই হয়রানিটুকুর নামই জীবন? ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। আমরা চলে যাচ্ছি কবি কামরুন্নাহার কোহেলির কাছে। কামরুন্নাহার কোহেলি, আপনার কবিতাটি পাঠ করুন। কবিতাটির শিরোনাম পাখি জীবন স্বপ্ন। গোছানো পুরনো ডায়েরি ধুলোদের সাথে গল্প করে, জেগে ওঠে শুকনো গোলাপ বেলি, সেঞ্চুরি পাতাটা নড়ে ওঠে, গায়ের আবেগী কথামালা মিলে ধরে। বাদ যায় না গোলাপের ঝরা পাপড়িগুলো, শহীদ সুনু সড়কের শুকনো বকুল জাগিয়ে তোলে মৃত বাগানটিকে। ও পথে বকুল কুড়িয়ে হেঁটে চলি স্কুলের পথে, স্কুলের পথ পেরুলে পুরনো পোস্ট অফিস, কাঠের বাক্স মুস্কি হেসে বলে, আজ কি নকশা এনেছো? ওকে খোঁচা দিয়ে ওর পেটে এলোমেলো নকশা আঁকা হলুদ খাম ঢুকিয়ে দেই। হলুদ খাম গ্রাম্য পথে খুঁজে ফেরে চঞ্চল রাখাল বালিকাকে। এখন সে অন্য গায়ে বাল্যবধূ। ওর সবুজ মাঠ, খোলা আকাশ,
ভাতের হাঁড়িতে বলক তোলে, ব্যস্ত আঙ্গুল অবসরে ঘুঁটেতে পুতুল নকশা আঁকে, এলো চুল আটকা পড়ে গোছানো খোপাতে, মাঠ দাপানো পা, উঠানে ধানের গায়ে বিলি কাটে ঘোমটায় মুখ ঢেকে, চোখে ভাসে তেঁতুল খোলে ভাত, নাড়ার আগুনে পোড়া আলু, গমের ক্ষেতের কাকতাড়ুয়া, হারানো ঘুড়ি, ডাঙ্গুলি, মার্বেল আর পাখি জীবন স্বপ্ন। ধন্যবাদ। ধন্যবাদ কবি কামরুন্নাহার কোহেলি। আসলে ওই যে কথাটি আমি শুরুতেই বলেছিলাম যে সাম্প্রতিক আলোচিত কবিদের কবিতা, আলোচিত শব্দটি বারবারই আমি আবারও প্রয়োগ করছি ইন্টেনশনালি। সেটি হলো এই জন্য যে আপনারা লক্ষ্য করবেন, যারা দেখছেন অনুষ্ঠানটি এবং যারা পরেও দেখবেন, সাম্প্রতিক কবিদের কবিতার মধ্যে এমন কিছু বিষয় উঠে আসছে যেগুলি সময় উত্তীর্ণ, কাল উত্তীর্ণ হবে বলে আমি বিশ্বাস করছি বা বিশ্বাস করি। যেমন শহীদ সুনু সড়ক, এই সুনু সড়কে কিন্তু একটা ইতিহাস রয়েছে, এটি বগুড়া শহরের একটি ইতিহাস। এই ইতিহাসটি এখন বলবো না, কোনো একটা সময় বলবো। এই যে একটা লাইনের মধ্যে একটা শব্দ ঢুকিয়ে দিয়েছেন কবি, এটি কিন্তু আরোপিত নয়, স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে এবং একটি কবিতার প্রয়োজনে এসেছে। যেমন এখানে পুত্রভৌমিক জীবন নিয়ে যে কবিতাটি পাঠ করেছেন, এটিও কিন্তু জীবন ঘনিষ্ঠ একটি কবিতা। আমি চলে যাচ্ছি কবি বিথির রহমানের কাছে। কবি বিথির রহমান, আপনি এবার আপনার একটি কবিতা পাঠ করবেন। সবাই খুব চমৎকার কবিতা পাঠ করছেন। আপনার কবিতা চমৎকার হচ্ছে। চমৎকার হচ্ছে কিনা জানি না, আমি আপনি পাঠ করার চেষ্টা করছি, কিন্তু বারবার মনে হচ্ছে যে চিরি আপু আর কুশল ভাই কি যেসব কবিতা পড়ছেন আর আমি যে কি পড়ছি। আবার তৌফিক ভাই বলছেন আলোচিত কবি, এখন তো আমি আসলেই আলোচিত হয়ে যাবো ওইসব অআলোচিত কবিতা পড়ে পড়ে। না, অবশ্যই আলোচিত কবিতা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি এখন একটা পড়ছি, শিরোনাম কবিতাটি পৃথিবীর অসুখ। বসন্ত এইখানে থমকে গেছে, পৃথিবীর অসুখে কাঁদছে পৃথিবী। একদিন রাতকে মনে হতো জোছনার নদী, আজ মৃত্যুর অশরীরী ছায়া আসন্ন ভরকে করেছে চিরবিদায়ের পরম্পরা। অথচ এখনই সময় ভালোবাসবার। কতদিন অরণ্য বালুচরে, সমুদ্র কিনারে বসা হয়নি স্থির মননে, কতদিন উপোস রয়েছে বুকের সরঞ্জাম, ভালো করে তাকাইনি কতদিন তোমার নির্জন চোখের কোণে। আজ অমিত সময়, তোমাকে নতুন করে দেখবার পেয়েছি অবসর, কিন্তু প্রকৃতির একই নির্মম অনশন, শতকের পাপাচার ঢাকছে মৃত্যুর মিছিলে, মধুমাসে শরীরের সাথে শরীরের বিরোধ, দারুণ ভালোবাসবার ক্ষণে আমাদের করেছে সঙ্গ নিরোধ। তবু দিশাহীন হৃদয় সুবাতাস খোঁজে, আবার আসবে আলো অন্ধকারের পরে, ধূসর পাতায় আবার জাগবে প্রাণ, ঘাসের শয্যায় শুয়ে নেব নতুন মুকুলের ঘ্রাণ, ভুল চোখ ধুয়ে মুছে বুক মেলাবো বুকে, আমাদের মিলিত ঠোঁটে হাসবে পৃথিবী, হাসবে নক্ষত্র সুখে। চমৎকার। এটিও একটি জীবন ঘনিষ্ঠ কবিতা এবং এই কবিতার মধ্যে সমাজ ঘনিষ্ঠ এবং জীবন ঘনিষ্ঠের যে রূপটা ফুটে উঠেছে তা সত্যি আমাদেরকে তাড়িত করে। ধন্যবাদ বিথি রহমান, চমৎকার একটি কবিতা আমাদেরকে শোনানোর জন্য এবং আমাদের মাধ্যমে এবং উদ্যান টেলিভিশনের মাধ্যমে আজকে পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে দেখছেন তারা নিশ্চয়ই আপনার কবিতাটি পাঠ শুনে মুগ্ধ হয়েছেন, এটা আমার বিশ্বাস। আমি এবার একটি বিষয় যাবো, কবি কুশল ভৌমিক কাছে প্রথমে যাচ্ছি। কবি কুশল ভৌমিক অগ্রজ বা সমসাময়িক বা একটু অগ্রজ অথবা খুব বেশি অগ্রজ এই ধরনের যারা রয়েছেন আপনার সামনে, তাদের কোন ধরনের কবিতা আপনাকে তাড়িত করে, যে কবিতা পাঠ করলে আপনার মনে হয় যে আমি যদি এগুলো লিখতে পারতাম, এই যে একটা এক ধরনের হাহাকার, এটা কি ধরনের কবিতা আপনাকে তাড়িত করে? আপনি কি আমার মেসেজটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা আমার সবসময় হয় তৌফিক ভাই। তৌফিক ভাই চমৎকার একটা বিষয় এবার এনেছেন। আসলে কি সাহিত্য এবং কবিতায় একটা পরম্পরা লাগে। যারা অগ্রজ তাদের ভেতরের যে কবিতা ভাবনাগুলো, তাদের ভেতরে শব্দের যে আদর, যে শব্দটা আপনি প্রায় বলেন,
সেটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের মধ্যে প্রবাহিত হয়। যেমন আমাদের টাঙ্গাইলের মাহমুদ কামাল স্যারের একটা কবিতা আছে, তারাপদ রায়ের বাড়ি। এই কবিতাটা আমি এতবার পাঠ করেছি যে যতবার আমি পাঠ করি এই কবিতাটা আমাকে ভীষণ আপ্লুত করে। আমার মনে হয় এরকম একটা কবিতা আমার লেখা উচিত, বা আমি যদি লিখতে পারতাম। তারপরে আমি ওপারের মৃণাল বসু চৌধুরীর একটা কবিতা, যারা সৎ ছিল, এরকম এক একজনের এক একটা কবিতা আসলে ভালো লাগা কাজ করে। সৌমিত বসুর যে কবিতার যে চিত্রকল্পের ব্যবহার, এটা আমাকে ভীষণভাবে আপ্লুত করে। একেবারে জীবনের চারপাশ থেকে মনে হয় যেন তিনি ছাঁকনি দিয়ে ছেঁকে জীবনটাকে কবিতায় তুলে আনছেন। সৌমিত বসুর কবিতা আমাকে মুগ্ধ করে। এই তো গতকাল ফেসবুকে শান্তিময়দার একটা মাত্রাবৃত্ত ছন্দের একটা কবিতা পড়লাম। কবিতাটা আমাকে এত বেশি আপ্লুত করেছে যে আমি অনেকবার পড়েছি। আমাদের রেজাউদ্দিন স্টালিনের আমার সৌভাগ্য হয়েছে যে তার একটা পুরো কবিতার বই আমি ইংরেজিতে অনুবাদ করে দিয়েছি এবার। ক্রুশের দিনগুলো, ডেস অফ ক্রুসিফিকেশন নামে আমি অনুবাদ করেছি। এই কবিতার বইটা পড়তে গিয়ে আমি অনেক জায়গায় আপ্লুত হয়েছি। বিশেষ করে তার মিথের ব্যবহারগুলো আমাকে ভীষণভাবে প্রাণিত করেছে। হেনরির সাথে একদিন নামে একটা কবিতা পড়েছিলাম শাহিন রেজা ভাইয়ের। এই কবিতাটা আমাকে অনুপ্রাণিত করে। সার্বিকভাবে যার কবিতা আমাকে ভীষণভাবে আপ্লুত করে সেটা হচ্ছে আমাদের আবু হাসান শাহরিয়ার আর 90-এর রহমান হেনরির কবিতা। আমার কাছে মনে হয় যে 90-এর সবচেয়ে শক্তিশালী কবি হলো রহমান হেনরি। তারপর সেই বিদেশে বসে মুজিব ইরম যে দেশি কবিতাগুলো লিখছে, সেই কবিতাগুলো আমাকে মুগ্ধ করে। আপনি জানেন কিনা, আমাদের যে ওবায়দ আকাশ ভাই, ওনার সুলতানপুর সিরিজ নামে একটা কবিতার বই আছে। এই সুলতানপুর কিন্তু আমি পড়ে নিজের থেকে এই কবিতা অনুবাদ করে আমি ওবায়দ আকাশ ভাইকে পাঠিয়েছিলাম। এবং এই কবিতায় আমাকে সুলতানপুর যখন মনে হয়েছে, আমার কাছে মনে হয় সুলতানপুর আমার নিজের গ্রাম। আমি ইয়েকে বলেছিলাম, আকাশ ভাইকে বলেছি যে আমি একবার যাব আপনার সঙ্গে সেই সুলতানপুর। আপনি যে কবিতাটা আপনার নিজের লেখা তৌফিক ভাই, যে শাড়ির জমিন কবিতাটা, যেখানে আপনি লিখেছিলেন 5 ফুট 2 ইঞ্চি আগুন, যেখানে ওই কবিতাটা কিন্তু যেদিন আমাকে প্রথম আপনি শোনালেন, আমি কিন্তু ওই কবিতাটা আমার একদম মনের ভিতর গেঁথে নিয়েছি। এভাবেই অজস্র মানুষের কবিতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। এই যে বিথি যে কবিতাটা, দ্বিতীয় যে কবিতাটা আজকে পড়ে শোনালো, এই কবিতাটা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। তারপরে কুহেলাপু যে কবিতাগুলো শোনালো, সর্বশেষ যে কবিতাটা শোনালো, তার একেবারে ব্যক্তিগত কথামালাগুলোকে তিনি সার্বজনীন করতে পারলেন। এরকম ভাবে আমাদের চারপাশের সমকালীন বলেন, অগ্রজ বলেন, তাদের কবিতা দ্বারা আমি অনুপ্রাণিত হই। আমি যদি এটা আজকে বলি যে আমি আসলে কাউকে দ্বারা অনুপ্রাণিত হই না, আমি একেবারে নিজস্ব, এটা বোধহয় মিথ্যে কথা বলা হবে। আসলে কবিতা আসলে একটা আর্ট অফ ইমিটেশন। এই ইমিটেশন মানে কিন্তু কপি করা না। এই ইমিটেশন মানে হচ্ছে কবিতার উপকরণ দ্বারা অনুপ্রাণিত হওয়া। আমরা তো চারপাশের উপকরণগুলো, আপনি বলেন জীবনানন্দ দাশ যা লিখে গেছেন এর বাইরে আপনি আর কি লিখতে পারবেন? কিন্তু আমরা তো তবু কবিতা লিখি। আসলে কবিতা লেখার মূল বিষয় হচ্ছে স্টাইল, আপনার ডেলিভারিটা যেন অন্যদের চাইতে আলাদা হয়। কিন্তু অগ্রজদের ভীষণভাবে আমাকে অনুপ্রাণিত করে। আমি সম্প্রতি একটা বই পড়লাম, শাহাদুজ্জামানের একজন কমলা লেবু। জীবনানন্দ দাশের উপর তিনি একটা উপন্যাস লিখেছেন। এখানে তিনি জীবনানন্দ দাশকে এমন ভাবে তুলে ধরেছেন, আপনার এই বইটা সবারই পড়া উচিত। এই বইটা পড়ে আমি 2 দিন খুব ঘোরের মধ্যে ছিলাম। এই যে জীবনানন্দ দাশের এক একটা কবিতা কিভাবে জন্ম নিচ্ছে, এই লাশ কাটা ঘর 8 বছর আগে একদিন তিনি কিভাবে তৈরি করছেন, যখন তিনি বলছেন যে যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না তো দেখা। কবিতার জীবন কিন্তু আসলে একটা আলাদা জীবন তৌফিক ভাই। আমরা ছোট কবি হই আর যেমন কবি হোক, আমরা তো কবি। কবি থাকলে তার একটা সেন্সিবিলিটি থাকতে হয়, তার একটা কম্প্রিহেন্সিবল হার্ট থাকতে হয়। এটা খুব যন্ত্রণা, অন্য মানুষরা বোঝে না। আমরা একটা শব্দের জন্য ভিতরটা আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের আর্তনাদ হচ্ছে, মানুষ মনে করছে ধুর এটা কি, এটা বোধহয় এক ধরনের পাগলামি, কিংবা আমরা বোধহয় কবিতা করে আসলে বিখ্যাত হতে চাই। আসলে কবিতা লেখে আমরা খুব বিখ্যাত হওয়ার জন্য কবিতা লিখি না। কবিতা লিখি কেন? কারণ আমার অনুভূতিগুলোকে আমি আমার মতো করে বলতে পারছি, এটা আমার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আমি অবশ্যই চাই বিথি, কুহেলি, লাকি, তৌফিক আমার কবিতা পড়ুক, এটা আমি চাই। একজন সন্ন্যাসী যে গৃহত্যাগ করে, সেও চায় তার এই গৃহত্যাগের কথাটা মানুষ বলুক। এখানে খ্যাতির প্রতি মোহ বলতে পারেন, সেটা হয়তো অল্প বিস্তর থাকে, কিন্তু তার চেয়েও বড় যে মোহটা সেটা থাকে হচ্ছে শব্দের প্রতি প্রেম। একটা শব্দ
আমাদের ভেতর কি ভীষণ ভাঙা গড়া তৈরি করে। আর এই শব্দ যে এত ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি কার কাছ থেকে শিখছি? সেই জীবনানন্দ দাশ থেকে শুরু করে আমি আপনাদেরকে বলছি, আমার বাবা মারা যায় 2010 সালে। 2010 সাল থেকে 2012 আমার বাবা ছিলেন পৃথিবীতে আমার সবচেয়ে কাছের বন্ধু। হঠাৎ করে তিনি স্ট্রোক করে মারা যান। এই 2টা বছর আমাকে একজন মাত্র মানুষ সঙ্গ দিয়েছে, সেটা জীবনানন্দ দাশ, আর কেউ না, নোবডি। আমি হাঁটতাম, ঘুমাতাম, আমাকে আমার পাশে পাশে হাঁটতো তখন জীবনানন্দ দাশ। এই যে পরম্পরা থেকে যে আসে, এটা কিন্তু আসে। সুতরাং এই সাম্প্রতিক কালের যদি কবিতা বলেন, আমাকে সাম্প্রতিক কালে রহমান হেনরি সবচেয়ে বেশি আকৃষ্ট করে, ওবায়দ আকাশের সুলতানপুর আকৃষ্ট করছে, মুজিব ইরম আকৃষ্ট করছে। এদের কবিতা আমাকে ভীষণভাবে প্রাণিত। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক, খুব চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। আমি চলে যাচ্ছি কবি বিথি রহমানের কাছে। কবি বিথি রহমান, আপনিও ঠিক এই বিষয়ে সংক্ষেপে বলবেন, কি ধরনের অগ্রজদের কবিতা আপনাকে তাড়িত করে অথবা অনুপ্রেরণা যোগায়? কুশলদা তো আমি কুশলদাকে কপি করতে চাচ্ছি আসলে, কারণ আচ্ছা, আমাকে যদি আগে বলতে দেওয়া হতো আমি মনে হয় এই কথাগুলোই বলতাম। কারণ আমি আমার বেড়ে ওঠাও জীবনানন্দকে নিয়ে। আমি যখন কবিতা লেখালেখি তো সেই বাচ্চাকাল থেকে, কিন্তু কবিতা বলতে যা বোঝায় তখন তো লিখতাম, একটা বয়স ছড়া লিখতাম আমরা, কিন্তু কবিতা বলতে যা বোঝায়, কবিতা কি, সেটার সাথে আমার পরিচয় হয় প্রথম জীবনানন্দের মাধ্যমে। সেটা হচ্ছে আমার কোনো এক বন্ধু আমাকে জীবনানন্দ সমগ্র একটা উপহার দেয়, তখন থেকে জীবনানন্দের সাথে আমার চলা। এবং অনেকেই বলে যে আমার লেখায় নাকি জীবনানন্দের প্রচ্ছন্ন একটা ছায়া পাওয়া যায়, যেটাকে সবাই বলে যে আমি হয়তো ওনাকে কপি করছি। আমি অস্বীকার করব না যে আমার লেখায় ওনার ছাপ থাকে, কিন্তু সেটা কপি করা না, আসলে ওনাকে আমি এমন ভাবে আমার ভেতরে এমন ভাবে ধারণ করে নিয়েছি যে আমি চাইলেও ওনার থেকে বের হতে পারি না। হয়তো অনেক লেখায় অনেক শব্দে সেটা প্রকাশ পেয়ে যায়। জীবনানন্দ আর একালের জীবনানন্দ ছাড়াও শুধু যে জীবনানন্দ তা না, আরো অনেকের লেখাই ভালো লাগে। মনে হয় যে আমি কেন ওনার মতো লিখছি না, বা আমি কি কখনো পারবো ওনাদের মতো করে লিখতে। তার মধ্যে ভালো লাগে হাসান হাবিজের লেখা, খুব ভালো লাগে আমার। রুদ্রের লেখা ভালো লাগে, ভালো লাগে বিশ্বাসের নিয়মাত, ওনাদের লেখাও খুব ভালো লাগে, কবিতা ভালো লাগে। ওগুলো যখন পড়ি মনে হয় যে মানে এত আরো অনেক বেশি সাধনা দরকার। আমি বলছিলাম যে কবিতা আসলে হুট করে আসে, কবিতা সময় নিয়ে ভেবে কবিতা হয় না। এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে কবিতার থিমটা হয়তো বিষয়টা হয়তো হুট করে আসে, কিন্তু পরবর্তীতে সেটা নিয়ে অনেক ভাবার, অনেক হচ্ছে ঝালাই করার প্রয়োজন পড়ে কবিতা। সেটা সময় নিয়ে করা দরকার। সেটা না হলে আসলে ওই পর্যায়ে যাওয়া বা ওইরকম ভাবে চিন্তা করার সুযোগটা আমার হবে না। আর সাম্প্রতিক কালের কবিতাদের কুশলদা কিন্তু একেবারেই আমাকে কপি করে ফেলছেন আমি বলবো। কারণ আমি কিন্তু আজকেও সুলতানপুরের কবিতা পড়ছি আমি উবায়েদ ভাইয়ের, এবং আমি খুব ভীষণভাবে সুলতানপুরে ডুবে আছি। আমি ভাইয়াকে বলছি যে ভাইয়া সুলতানপুরে কিন্তু আমিও যাব। হ্যাঁ, সুলতানপুরের প্রতিটা কবিতা মনে হয় যে এই কবিতাটা কেন আমি লিখিনি, কেন আমি আমার গ্রামকে নিয়ে এভাবে লিখতে পারলাম না, কেন আমার বাড়ি, আমার মৌলভী বাড়ি নিয়ে আমি এভাবে লিখতে পারলাম না। এরকম ভাবে তো লেখা উচিত ছিল। আমার স্কুল মাস্টার, আমার কলেজের প্রিন্সিপাল, আমার হাই স্কুলের প্রধান শিক্ষক, এনাদের নিয়ে তো আমারও লেখার কথা ছিল, যা কিনা উবায়েদ ভাই লিখে ফেলছেন। উনার এই পৃষ্ঠা জুড়ে সুলতানপুর, এটা থেকে আমি প্রচন্ড রকম ভাবে অনুপ্রাণিত হয়েছে। এবং আমার উবায়েদ ভাই যাই মনে করুক না কেন, আমি কিন্তু আমার গ্রামকে, আমার স্কুলকে, আমার বাড়ির পুকুরকে আমি ঠিক এইভাবে তুলে আনার একটা চেষ্টা আমার আছে। তো উবায়েদ ভাই তো অবশ্যই সাম্প্রতিককালে উবায়েদ ভাইকে ভালো লাগে। এছাড়াও অগ্রজ অনেকের লেখা ভালো লাগে। আমাদের মোল্লা মাহফুজাল হোসেন, উনি কিন্তু প্রচুর বাংলা নিয়ে, আমি বলবো ওনার কবিতায় বাংলা নিয়ে উনি দারুণ এক্সপেরিমেন্ট চালান। উনি শব্দের যে বাহার, সেটা হচ্ছে মোল্লা মাহফুজাল হোসেনের কবিতায় পাওয়া যায়। আর হচ্ছে এছাড়া আরেকজন কবি আছেন আমাদের, ওর সাথে আমার খুব একটা যোগাযোগ নাই সেভাবে, নামটা মাহবুবা করিম। মাহবুবা করিম নামে একজন আছে, ওনার লেখা খুব ভালো লাগে সাম্প্রতিককালে। খুব ভালো লিখছে উনি, ওনার সম্ভবত 2টা বই আছে, ভালো লাগছে।
এছাড়া আর অনেকের লেখাই ভালো লাগে। আমাদের লাকি আপনিও তো খুব ভালো লিখেন। আরো আশেপাশে এখন সামনে তো বলতে হয় না, একই প্রোগ্রামে আছি, সামনাসামনি বলে কেমন হয়ে যায় না? ভালো লাগে কিন্তু লেখা। তো শেখার আসলে কোনো মানে অগ্রজ অনুজ বলতে কিছু নেই। আমি মনে করি যে কবি সে আমি আমার ওই 70 দশকের কবিদের কবিতা থেকেও শেখার আছে, শূন্য দশকের কবির কবিতা থেকেও শেখার আছে। ধন্যবাদ কবি তাই। বিতি রহমান। আজকে বুঝতে পারলাম যে আপনার এই কবিতার এত চমৎকার সরস কবিতাগুলো আমরা বুঝি কিভাবে বা পাই কিভাবে। তো আসলে ধন্যবাদ দেই। আসলে পড়াশোনা না করলে তো আসলে এই ধরনের কবিতা লেখা সম্ভব না। পড়াশোনা করলেই কেবল কবিতাগুলো বেরিয়ে আসে। এবং আপনি যে বলছেন জীবন দাস আপনাকে আচ্ছন্ন করে রেখেছে, আচ্ছন্ন করে রেখেছে কিন্তু মোহগ্রস্ত করতে পারে নাই। আচ্ছন্ন অবস্থায় আছেন। আমি আপনার কবিতা যতগুলো পড়েছি এ পর্যন্ত, শুধু গতকালকে কবিতার মধ্যে দু একটি শব্দ আমার কাছে মনে হয়েছে জীবন দাস আক্রান্ত। এছাড়া সবগুলো কবিতার যতগুলো শব্দ আমি পড়েছি আপনার, সবগুলোই মনে হচ্ছে পৃথিবীর শব্দ আর কি। এখানে জীবন দাস নেই। ধন্যবাদ আপনাকে। আমি কবি কামরুন নাহার কৈলির কাছে চলে যাচ্ছি। আপনাকে কি ধরনের কবিতা তাড়িত করে এবং আপনার অগ্রজ কবিতার কাছ থেকে আপনি কিভাবে ধারণ করেন অথবা আপনি পাঠ করেন? এরপরে আমি চলে যাবো কবি বাসর লাকির কাছে, কবি কামরুন নাহার কৈলি। ধন্যবাদ তৌফিক জহুর ভাইয়া। আসলে অগ্রজদের কবিতা, অনুজদের কবিতা যারই পড়ি, যেটা টাচ করে যায় বা মনে হচ্ছে এটা আমার কথা, সে কবিতাগুলোকে ভীষণ ভালো লাগে। আর আরো অগ্রজ ধরেন আমি নবারুণ ভট্টাচার্যের যখন আমি এ মৃত্যু উপত্যকা আমার দেশ না পড়ছি, মনে হয় কেন এরকম একটা কবিতা আমি লিখতে পারিনি। আবার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাতাসে লাশের গন্ধ পড়ছি। আবার একইভাবে আমি যখন স্কুল লাইফের কথা বলি, স্কুলে যখন পড়ি তখন তসলিমা নাসরিনের কবিতাগুলো আমার ভীষণ ভাবে টানতো। মানে মনে হতো এইগুলো মেয়েদের নিয়ে লেখা কবিতাগুলো, বিশেষ করে যে প্রতিবাদী কবিতা, সেগুলো যে মনে হয় এটা তো আমাদেরই কথা, এটা সব মেয়ের কথা, তো এরকম কবিতা লেখা যায়, এরকম কবিতা কেন আমি লিখিনি এখনো। এরকম বিষয়গুলো থাকে। আবার ফেসবুকে ধরেন কুশল ভৌমিকদার কবিতা, একটা কবিতা আছে যে আহ, আমার ঠাকুরদা কৃষক ছিলেন, নামটা আমি ভুলে গেছি, এরকম একটা নামের একটা কবিতা। তো এই কবিতাটা পড়েই আমার এত ভালো লাগলো, মানে ভীষণ ভালো লাগলো। তো এরকম ফেসবুকেও যখন কারো কবিতা পড়ি বা সাহিত্য পত্রিকাগুলোতে, লিটল ম্যাগে কোনো কোনো কবিতার মানে থিমটাই হচ্ছে আমাকে অনেক আকৃষ্ট করে, এবং আমার মনে হয় যে এরকম কবিতা লিখতে পারিনি আমি এখনো, আমার আরো পড়া উচিত, আমার এখনো জানা উচিত। আর অগ্রজদের কবিতার মধ্যে ধরেন আপনি যদি সৈয়দ শামসুল হকের যে আমার পরিচয়, আমার মনে হয় এই কবিতাটা মানে আমাদের সব বাঙালিদের কথা বলছে, আমার কথা বলছে, আপনার কথা বলছে, সবার। আমার পরিচয়টাই তুলে ধরেছেন। এই ধরনের কবিতাগুলো আমার বিশেষ করে মুক্তিযুদ্ধ, দেশ, ভাষা আন্দোলন আর জীবন ভিত্তিক যে কবিতাগুলো, সেটা যারই লেখা হোক, অনুজ হোক, অগ্রজ হোক, আমার খুব টানে এবং মনে হয় এই কবিতাগুলোই হওয়া উচিত। এবং কবিতার সহজ শব্দগুলো আমি বলবো যেটা আমি বুঝতে পারছি, ধরেন দুর্বোধ্য একটা কবিতা আমাকে ওইভাবে টানে না, আমি বুঝতেও পারি না, এবং সে কারণে দুর্বোধ্য শব্দের কবিতাগুলো আমাকে ওইভাবে টানতে পারে না, ভালো লাগে না। কিন্তু এই যে ভালো লাগে সহজ কবিতাগুলো, যেটা আমি বুঝছি, আমাদের জীবনের সাথে, আমাদের সংস্কৃতির সাথে যে কবিতাগুলো একীভূত হয়ে আছে, এগুলো আমাকে ভীষণ ভাবে টানে এবং ভালো লাগে। জীবনানন্দ দাশ ধরেন, বিথি আপুকে কেন ভালো লাগে, কারণ জীবনানন্দ দাশ আমরা সহজেই বুঝতে পারি, আমাদের টাচ করে। এই যে পাখির কথা বলছেন, এই যে আপনার শিশিরের কথা বলছেন, সব মনে হয় আমাদের কথা। এই কারণে এই যে বুঝতে পারছি, এটার জন্যই আমাদের ভীষণ ভালো লাগে এগুলো। আর নেয়া এই যে যখন মনে হয় লিখতে পারিনি, বললামই তো, ওইভাবেই আসলে আসে, এইভাবেই কবিতা একটা মনের ভিতর ইয়াও তৈরি করে যে পারলাম না, আবার মনে হয় হ্যাঁ এরকম করা উচিত, অনেক অনেক পড়লে অনেক পাবো, এরকম। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ কবি কামরুন নাহার কৈলি। আমি চলে যাচ্ছি প্রথমবারের মতো মাসরুরা লাকির কাছে। কবি মাসরুরা লাকি আসলে দুটো করে কবিতা পাঠ হয়ে গেছে। তো আপনাকে একটি প্রশ্ন দিয়ে শুরু করি। কি ধরনের কবিতা আপনাকে তাড়িত করে অগ্রজদের? এরকম আজকে কুশল ভৌমিক, বিথি রহমানের একটা জায়গায় দারুণ কম্বিনেশন হয়েছে।
সুলতানপুর, আমাদের 90 দশকের কবি ওবায়দা আকাশের সুলতানপুর দুজনের পড়ে আপ্লুত। এবং তাদের কাছে মনে হয়েছে যে এই কবিতা তাদের লিখতে পারতেন, এরকম কবিতা ধন্য হয়ে যেতেন। এই যে লেখার যে ক্যারিসমেটিক অধ্যায়টা, এটা ওবায়দা আকাশ করে গেছেন আর কি, বা করেছেন, এই ধরনের কোনো কবিতা আপনাকে কারিত করে কিনা, বা কোন ধরনের কবিতা আপনি কারিত হন অগদ্য দ্বারা? কবি মাসুরা লাকি। ধন্যবাদ। আসলে আমি প্রতিনিয়তই পড়ি। আমি অজস্র কবিতা পড়ি, ফেসবুকে পড়ি, বইয়ে পড়ি। প্রতিদিন আমার মানে খাদ্য তালিকার পাশাপাশি আমার ঘুমোতে যাওয়ার আগে কবিতা না পড়লে আসলে আমার ঘুমটাই আসে না। আজকাল ঘুমোতে আমার অনেক রাতও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলব যে ভালো কবিতা লেখার তাড়িত হওয়া, এটা আমার সবসময় ছিল, এখনো আছে। আর আমি যেসব কবিদের কবিতা পড়ে আপ্লুত হই বা অনুপ্রাণিত হই, সেসব কবিতার মধ্যে আসলে প্রথমত নজরুলকেই আমি আসলে এক ধরনের নজরুল ভক্ত। তার পরবর্তী সময়ে আমি আসলে জীবনানন্দ দাশকে পছন্দ করি বা বেছে নেব। আর যেহেতু তারা একটা দশকের কবি, একটা ৩০-এর ছিলেন, ৫০-এর ছিলেন, ৬০-এর ছিলেন। তো এইভাবে পর্যায়ক্রমে যেসব কবিদের কবিতাগুলো সমসাময়িক হয়ে আসছে, আমি প্রত্যেকের কবিতাগুলোই আসলে পছন্দ করি। জীবনানন্দ হোক, সেটা শামসুর রহমান হোক, আর আল মাহমুদ হোক, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ হোক, শহীদ কাদরী হোক, রফিক আজাদ হোক, আবুল হাসান হোক। তো আমার হয় এই বিভিন্ন ধরনের কবিতাগুলো এক্সপেরিমেন্ট করতে করতে আমার মনে হয় আজকের দিনটা বা আজকের সমসাময়িক ঘটে যাওয়া দিনটা, এটা বোধহয় ওই কবি লিখেছেন। আমাদের দেশে আসলে কবিতা এক ধরনের মানে সমাজ পরিবর্তন যেগুলো হয়, আমাকে সব সময়ের জন্য তাড়িত করে, সব সময়ের জন্য তাড়না করে সমাজ পরিবর্তনটা কিভাবে হওয়া যায়, কিভাবে রিডার্স সোসাইটি তৈরি করা যায়, কিভাবে মানুষের মনস্তাত্ত্বিক উন্নত থেকে উন্নততর হওয়া যায়, কিভাবে সংস্কৃতি এবং ধর্মটাকে মানুষ একত্রিত না করে আলাদা আলাদাভাবে উন্নত মননশীলতা তৈরি করবে। এই ধরনের কবিতা আমাকে সবসময় তাড়না করে, এখনো তাড়না করে, এখনো লেখার জন্য আমি তাগিদ অনুভব করি। আসলে এমন কিছু লেখা উচিত, এমন কিছু লিখতে চাই যে আমার কবিতার কারণে বা আমার লেখার কারণে একটা মানুষের, একটা সমাজের, একটা পরিবার থেকে শুরু করি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এভাবে মানুষের কথাগুলো আমি বলতে চাই। এবং মানুষকে নিয়েই আমার ভাবনাটা, আমি আসলে ভাবনা থেকেই লিখতে চাই। ভাবনাটাই আমার কাছে সবসময় সংযুক্ত থাকে, সবসময় লিখি হয়তো কম, কিন্তু ভাবতে ভাবতে কখন যেন সময়গুলো আসলে চলে যায়। আমার কাছে মনে হয় সবাই তো আসলে সবকিছু লিখেছে, আমি আসলে কি লিখবো। তারপরে মনে হয় যেন আমার সমসাময়িক যারা আছে, আমার চারপাশে যা কিছু ঘটছে, এগুলো সবকিছু একটা নতুন। মানুষের আসলে ২০ বছর পর পর, ২০ মাইল পর পর যেমন ভাষার পরিবর্তন হয়, ২০ বছর পর পর মানুষের সমাজ, মানুষের সামাজিক পটভূমি যেসব পরিবর্তন হয়ে যায়, তো আমার মনে হয় সেই সব পটভূমি যে পরিবর্তন হয়ে যায়, পটভূমি পরিবর্তনের প্রেক্ষিতে আমরা আসলে লেখাগুলো লিখতে পারি। আর মানুষের দৈনন্দিন জীবনে মানুষের যে জীবনটা থাকে, এই জীবনটা হচ্ছে আসলে একটা গতানুগতিক জীবন। মানুষের জীবনে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, অস্থিরতা থাকবে, দোতনা থাকবে, পাওয়া থাকবে, না পাওয়া থাকবে, সবকিছু মিলিয়ে আসলে একটা মানুষের একটা দৈনন্দিন জীবন। এই জীবনের বাইরে আমরা যদি কিছু করতে পারি বা কিছু লিখে যেতে পারি, আমার কাছে সেটাই আসলে মনে হয় যেন এটা অনেক বড় একটা গুরুত্ব আমার কাছে মনে হয়। আমি আসলে কিছু বলতে চাই না, আমি খুবই ছোট মানুষ, লেখালেখিতে আমি খুবই ছোট, খুবই সামান্য কিছুই লিখি, লেখার চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কবি মাসুরা লাকি, চমৎকার কথা বলার জন্য। আমি চলে যাচ্ছি কবি কুশল ভৌমিক কাছে। কবি কুশল ভৌমিক,
আপনি আবার একটি কবিতা পাঠ করবেন। আপনার কবিতা পাঠ করার পরে প্রস্তুত থাকবেন কবি কামরুন নাহার কোহিলী, কবি কুশল ভৌমিক। ধন্যবাদ তৌফিক ভাই। আমি তাহলে আমার ওই আদিগন্ত ফসলের কবিতাটাই পড়ছি। এই কবিতাটা একটু বহুল পঠিত কবিতা। আদিগন্ত ফসলের কবিতা। আমার ঠাকুরদা একজন কৃষক ছিলেন। মাটিগন্ধা হাতে তিনি শস্য ফলাতেন। ধানের কাছে হৃৎপিণ্ড সমর্পণ করে তিনি শিশুর সারল্য নিয়ে দাঁড়িয়ে থাকতেন। প্রতিটি ধান তখন কবিতা হয়ে উঠত। আদিগন্ত মাঠ তখন কবিতার খাতা। আমার ঠাকুরদার মতো অমন কবি হয়ে উঠতে আমি কাউকে দেখিনি। তিনি রবীন্দ্রনাথ, জীবনানন্দের চাইতেও অনেক বড় কবি ছিলেন। এমনকি শেক্সপিয়ারের সনেটগুলোকেও আমার কাছে ঠাকুরদার ফসলের চাইতে বড় কবিতা মনে হয়নি। ঘাম শরীরে তিনি যখন লাঙল চষতেন, মনে হতো এক্ষুনি জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো কবিতা। অগ্রহায়ণে তিনি তার সোনালী কবিতাগুলো কাঁধে বয়ে এনে ঠাকুমার হাতে তুলে দিতেন। ঠাকুমা পরম যত্নে কবিতার গন্ধ শুকতেন, স্পর্শ করতেন, রৌদ্র মাখিয়ে রেখে দিতেন গোলা ঘরের নান্দনিক মলাটে। আমাদের গোটা বাড়িটাই তখন হয়ে উঠত অনিন্দ সুন্দর এক কবিতার বই। আমার ঠাকুরদা শস্যগন্ধা কবি ছিলেন। আমি তার অযোগ্য পুত্র। দিন রাত শব্দের জট আঁকি, গ্রন্থের কাছে করি আত্মসমর্পণ। প্রাজ্ঞ বিজ্ঞের কাছে ছুটে যাই কবিতা লেখার গোপন রহস্য জানতে। অথচ আমার ঠাকুরদা শুধুমাত্র ঘাম, মাটি আর লাঙল দিয়েই অনায়াসে লিখতে পারতেন আদিগন্ত ফসলের অমর কবিতা। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক, অসাধারণ আবৃত্তি এবং চমৎকার একটি কবিতা পাঠ করার জন্য। আমাদের সঙ্গে আছেন আমাদের বন্ধুরা। সুমনা দাস দত্ত বলছেন সকলের জন্য শুভেচ্ছা রইল। ফেরদৌস আলম মানিক বলছেন সবাইকে সুন্দর লাগছে, সবার জন্য শুভকামনা রইল। আমাদের 90 দশকের কবি এবং আমাদের 90 দশকের সবচাইতে সনেট বদ্ধ কবি জামশেদ ওয়াজেদ আমাদের সঙ্গে আছেন। এবারে কবিতা পাঠ করবেন কবি কামরুন নাহার কোহিলী। কবি কামরুন নাহার কোহিলী। এবারে যে কবিতাটি পাঠ করব তার শিরোনাম প্রতিক্রিয়াশীলতার ছায়াতলে। সেই সময়, সেই রাত, সেই ভালোবাসা ফিকে হয়ে গেছে। শুধু শুকতারাটা তেমনই আছে। তেমনই আছে সপ্তর্ষি মণ্ডল, ওই নীল আকাশ, কাশবন, রক্তরং, এই পথ, এই আমি, এই নদী হাওয়া আগের মতো নেই। হয়তো সিমরের বিলে পানকৌড়ি তেমনই ডুব দেয়, কিন্তু বিলের পাড়ে জামের ডালে ঝুল খেলায় দোলে না অস্থির রাখাল বালিকা। পেলন বনে স্বপ্নেরা আটকা থাকে, বেদ বনে থাকে কাপড় আর মাটির পুতুল। পথের ধারে পড়ে থাকে কাঁচের চুরির রিনিঝিনি, নুপুরের নিক্কণ। হায়েড্রা সময় এখন। ঘরের ভেতর জলসা ঘরে আটকে থাকে পরকীয়া সুখ। কুটচালের ভালোবাসার সাথে প্রগতিশীলতার আড়ালে প্রতিক্রিয়াশীলতার বিষ। হাসপাতালের লাশ কাটা ঘরের ধাতব স্ট্রেচারে পোস্টমর্টেমের অপেক্ষায় শুয়ে আছে মায়া, মমতা, ভালোবাসার রক্তশূন্য বর্ণহীন দেহ। আমাদের যা ছিল তা নেই। সেই সময়, সেই প্রেম, সেই উদারতা আর নেই। সেই তুমি, সেই আমি, সেই আমরা, কেউ নেই। এই তুমি, এই আমি, এই আমরা আছি প্রতিক্রিয়াশীলতার ছায়াতলে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কামরুন নাহার কোহিলী। প্রতিক্রিয়াশীলতার ছায়াতলে কবিতাটি আসলেই অনেক গূঢ় এর অর্থ আছে এবং এই অর্থগুলো আসলেই অর্থবহ এবং অত্যন্ত সুন্দর করে ছোট ছোট বাক্য, ছোট ছোট শব্দ পাঠ করে কবি যেভাবে পাঠ করেছেন তার আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। আমি চলে যাচ্ছি কবি বিথি রহমানের কাছে। কবি বিথি রহমান, এবার আপনি কি কবিতা পাঠ করবেন? প্রস্তুত থাকবেন
কবি মাসরুরা লাকি। কবি বিথি রহমান। ধন্যবাদ তৌফিক ভাই। এবারে কবিতাটির নাম ও আমার ব্রহ্মপাড়ের আম্মা। শুনলাম বন্ধুরা সমুদ্রে যাবে, শীতল শয্যায় জলকেলি করে ফিরে আসবে ক্লান্তির শহরে। আমারও খুব মন টাটায় আম্মা, বছর হলো সমুদ্র দিয়েছে আড়ি, ভীষণ গর্জনে কান্না লুকায় আমার অপেক্ষা। কিন্তু আম্মা, তোমার চুলে পাক ধরলো, তোমার আলতা মুখে বসে গেল বয়সী ছাও, তবু মাইল 10 পাড়ি দিয়ে তোমার কিনা ব্রহ্মপুত্রে দেখা হয়নি। মাঝে মধ্যে খুব বিস্ময় লাগে, একটা মানুষ কি করে শুধু সংসার ধর্ম করেই জীবন কাটিয়ে দিতে পারে। তোমার কি শখ বলতে কিছু নেই? আহ্লাদ করতে শেখোনি কেন তুমি? আবদার ও অনুযোগ কিচ্ছু নেই তোমার? কেন কোমরের ব্যথায় ভোগেও আব্বার ময়লা পাঞ্জাবি হাতে তুলে নাও? একটু দুঃখিত, আমার কবিতাটা slip হয়ে গেছে হাত থেকে। হ্যাঁ, কেন কোমরের ব্যথায় ভোগেও আব্বার ময়লা পাঞ্জাবি হাতে তুলে নাও? খাবার টেবিল থেকে কেন তোমাকেই উঠতে হয় দুধের পাতিল আনতে? এত বাসন পিরিচ কেন সরাও সবার শেষে? তোমার কি বয়স হয় না আম্মা? বিশ্রাম নিতে হলে আর কত সাদা হতে হবে তোমার চুল? ছোটবেলায় আমরা পড়ালেখা করে ক্লান্ত হতাম, আব্বা 9টা-5টা অফিস করে। এখন আমরা অফিস করে ক্লান্ত হই, আব্বা সামাজিকতা আর পেপার পত্রিকা পড়ে। অথচ 49 বছর পার হলো, আমার আম্মার কোনো ক্লান্তি আসে না। তার দিন আর রাত এখনো বিরামহীন। সংসারের জাতাকলে শেকড়ে গেড়ে বসে আছেন প্রাচীন বটবৃক্ষের মতো। আম্মার কি কখনো জল কিংবা মেঘের স্পর্শ পেতে ইচ্ছে করে না? নাকি কোনো চাপা অভিমান লুকিয়ে রেখেছে বাস্তবে আচরণে? আম্মার তাকিয়ে এ প্রশ্নের কিনারা কোনোদিন পাইনি। 31 বছরেও এ প্রশ্ন আম্মাকে করতে পারিনি। যেদিন প্রথম সমুদ্র দেখেছিলাম, স্থির করেছিলাম তোমাকেও দেখাবো। মুখোমুখি দাঁড় করিয়ে হিসেব করব, কে বেশি বিশাল, সমুদ্র নাকি তুমি? আম্মা, আমাদের ক্লান্তিহীন স্বপ্নহীন আম্মা, তোমাকে নিয়ে একবার সমুদ্রে যেতে চাই। হেসেলের নিত্য চক্র থেকে বের করে দেখাতে চাই জোছনা রূপালী বৃষ্টির আকাশ। সোনারঙা বিকেলে তুমি হবে কাঞ্চিল, আর মুগ্ধ দর্শনার্থী হয়ে আমি বসে রইব ঢেউয়ের কোলে ভর দিয়ে। ও আমার ব্রহ্মপাড়ের গন্ধ মাখা আম্মা, তোমায় নিয়ে ডুব দিব অযুত নিযুত স্রোতে। ডুব সাঁতারে ধুয়ে দেবো তোমার 49 বছরের ক্লান্তি। আম্মা, ও আমার ব্রহ্মপাড়ের আম্মা, যাবি তো তুমি সমুদ্রে আমার সাথে? ধন্যবাদ তৌফিক ভাই। ধন্যবাদ কবি বিথি রহমান। ফেরদৌস আলম মানিক বলছেন কুশল স্যারের কাছে আরেকটি কবিতা শুনতে চাই। অবশ্যই আপনাকে শোনানো হবে আরেকটি কবিতা, কারণ ইতিমধ্যেই আমার কাছে একটি তথ্য এসেছে, আমাদের অনুষ্ঠানটি আরো 15 মিনিট বাড়ানো হয়েছে। তো আসলে যে কথাটি আমি সংক্ষেপে বলতে চাচ্ছি সেটি হলো এমন যে একজন কবিকে যখন চেনা যায়, তাকে চেনা যায় কিভাবে? তার ভাষার মধ্য দিয়ে। যে কথাটি আজকে বিথি রহমান কবি বলেছেন যে সুলতানপুর, আমি বারবার চলে যাচ্ছি ওই জায়গাতেই, যে সুলতানপুর লিখেছেন কবি ওবায়দ আকাশ। তো এই কথাটি মানুষের মাথায় ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? এর মধ্যে এমন কিছু ভাষা, এমন কিছু শব্দের কারুকাজ রয়েছে যার মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে, এবং হৃদয়ে ছুঁয়ে গেলেই তখনই সেই কবিকে কিন্তু আলাদা করে চেনা যায়। আলাদা করে যদি চেনা যায়, তখন কিন্তু সেই কবির কবিতা কিন্তু আস্তে আস্তে কাল পেরিয়ে মহাকালের দিকে ধাবিত হয়। ঠিক তেমনি আমি খুব আশ্চর্য লক্ষ্য করলাম, আজকে আমার এই শিরোনামটি দেওয়া সম্ভবত ঠিক হয়েছিল যে সাম্প্রতিক আলোচিত কবিদের কবিতা। আমি এই শিরোনামটি দিয়েছিলাম এবং আমি লক্ষ্য করলাম যে কবি কুশল ভৌমিক, কবি কামরুন নাহার কোহলি এবং কবি বিথি রহমান। আমি তো যদিও আমরা এখনো মাসরুরা লাকির কবিতা শুনি না, এখন শুনবো আমরা। তো এই তিনজনের কবিতার ভাষা কিন্তু আমরা বুঝতে পারছি। তিনজনের ভাষা কিন্তু 3 রকম, এবং তাদের কবিতা যখন তারা পাঠ করছে
আমরা কিন্তু বুঝতে পারছি যে এখন কুশল কবিতা পাঠ করছে, বা এখন কামরুন নাহার কোহিলী কবিতা পাঠ করছেন, অথবা এখন বিথি রহমান কবিতা পাঠ করছেন। এর অর্থ এটাই যে ওনারা কিন্তু ভাষা নির্মাণে এগিয়ে যাচ্ছেন। এই যে ভাষা নির্মাণে এগিয়ে যাচ্ছেন, এই ভাষা নির্মাণে এগিয়ে যাওয়ার ফলেই কিন্তু আজকের বাংলা সাহিত্যে অনেক অগ্রজ কবিদের কবিতাকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদেরকে আমরা আলাদাভাবে চিহ্নিত করি, তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করি, লাফালাফি করি। যেমন শামসুর রহমান, যেমন আল মাহমুদ, সৈয়দ শামসুল হক। কেন হয়েছে? তাদের ভাষাটা আলাদা হয়ে গেছে। কিংবা আরেকটু অগ্রজ জসিমউদ্দিন যদি বলি আমি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে ভাষা যে আলাদা, ভাষা যদি আলাদা হয়ে যায় একজন কবির, তখন কিন্তু তাহলে খুব সহজেই তাকে শনাক্ত করা যায়। ঠিক যে কাজটি করছেন এখন কবি কুশল ভৌমিক, কবি কামরুন নাহার কোহিলী এবং কবি বিথি রহমান। আমি চলে যাচ্ছি কবি মাসরুরা লাকির কাছে। কবি মাসরুরা লাকি, আপনি এখন একটি কবিতা পাঠ করবেন। কবি মাসরুরা লাকি। ধন্যবাদ। কবিতার শিরোনাম লা মেজারে বল। বৃষ্টিরা পসরা সাজিয়েছিল নগরের বিক্ষিপ্ত ল্যাম্পপোস্টে। পথশিশুর যুগলবন্দি প্রেমিক হৃদয় লুকিয়েছিল শহরে কদম ফুলে। আঙ্গুলগুলো ব্যস্ত ভীষণ। ভালোবাসা কিনবো সিগন্যাল মোড়ে, রাজপথ, অথবা তোমার রোদে পোড়া দুচোখ ভুলে আমি হব অনার্দ্র মেঘ ফুল, তুমি হবে লা মেজারে বল। মোমের আলোয় চিত্ত হবে উদ্ভাসিত, অথবা সেই প্রেমিক যুগলের দীর্ঘশ্বাস। আগত বর্ষায় আমরা ভাসব, ভেজা নগরেই হোক নরকের কারাবাস। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাসরুরা লাকি। আমি এবার যাব একটু উল্টো পথে। কারণ হলো ইতোমধ্যে একজন ফেরদৌস আলম মানিক বলেছেন, হঠাৎ পাখি কবিতাটা শুনতে চাই। সম্ভবত কথাটি কুশল ভৌমিককে বলেছেন আর কি। তো কুশল ভৌমিক যদি আপনার কাছে এই কবিতায় থাকে, আপনি বের করে প্রস্তুত হন। আমি চলে যাচ্ছি কবি বিথি রহমানের কাছে। কবি বিথি রহমান, আপনি আবার একটি কবিতা পাঠ করবেন এখন। এরপর কবিতা পাঠ করবেন কবি কামরুন নাহার কোহিলী। প্রথমে বিথি রহমান। এবারে কবিতাটি পরিত্যক্ত চুম্বন। আমাদের একমাত্র চুম্বন বহুদিন পরিত্যক্ত, শুয়ে দেখি না। যা ছিল আয়োজনহীন এক অন্ধ সকালের নিপুণ নিবেদন। ওটা কি আমারই ঠোঁট যা পড়ে আছে তোমার লেখার ডায়েরিতে? তাকে বুক সেলফি তুলে রেখেছো কেন? তাকে নামিয়ে আনো, চুবিয়ে দাও আচ্ছা মতো তোমার অম্ল মধুর ঠোঁটে। তুমিও যে দারুণ খরায় নখ খুঁড়ছো, জানি না বুঝি। তৌফিক ভাই, ধন্যবাদ কবি। হ্যাঁ, ধন্যবাদ কবি বিথি রহমান। রহমান মুজিব লিখেছেন, বেশ লাগছে শুভেচ্ছা অপার। কবি কানিজ লিপু লিখেছেন, সবার জন্য শুভ কামনা। আমি চলে যাচ্ছি কবি কামরুন নাহার কোহিলীর কাছে। কবি কামরুন নাহার কোহিলী, আপনি একটি কবিতা পাঠ করবেন। এরপর কবিতা পাঠ করবেন মাসরুরা লাকি। কামরুন নাহার কোহিলী। এবারের কবিতাটির শিরোনাম এক শীত সকাল। জানালার ওপারে কাক, এপারে আমি। শীত ভেজা গন্ধে ভিজবো বলে জড়তা জড়ানো চোখ মেলি। তার ঘ্রাণে শিহরণ জাগে। টিকটক টিকটক শব্দ জানিয়ে দেয় জীবন পাঠের গদ্য লেখার সময়। পথে নেমে দেখি পথের কোনো জামা নেই। ভেজা শ্বেত বস্ত্রে প্রকৃতি আবৃত করেছে নিজেকে। লাউ শাকে মুক্তা ছড়ানো শিশিরের দাপট, জলে স্থবির উষ্ণতা, বাষ্পীভবনের দাপুটে প্রগাঢ় চুম্বনে মত্ত। প্রকৃতির কাম বিলাসী আবরণে জবুথবু পাক পাখালি। অপেরা, সার্কাস, লোকনাট্য, যাত্রা, পুঁথিপাঠের আসর ধর্মসভার র্যাপিং পেপারে মুড়িয়ে যাচ্ছে চেইন শপের সেলস পার্সনের মতো মেঠো গন্ধে মাখা বণিক হাত। সম অধিকার চিৎকার ছাপিয়ে কানে আসে। মহিলা মানে মহলবাসিনী, যারা মহলে থাকে। কিন্তু আমরা কি দেখি? নাউজুবিল্লাহ। এদের উপেক্ষা করে প্রকৃতির ভেজা ভেজা শ্বেতবস্ত্রে হেঁটে চলি আপন পথে। ধন্যবাদ।
চমৎকার কবিতা কবি কামরুন নাহার কোহলি। আমি চলে যাচ্ছি কবি মাসুরা লাকির কাছে। কবি মাসুরা লাকি, আপনি এবার কবিতা পাঠ করবেন। এরপর কবিতা পাঠ করবেন কবি কুশল ভৌমিক। কবি মাসুরা লাকি। কবিতার শিরোনাম মানচিত্রের মুখ। আমার মায়ের হাত শক্ত মুষ্টিতে বিপ্লবী জননী অ্যানা ফ্র্যাঙ্কের প্রতিলিপি। সোনালী ধানের মৌতাত গন্ধ, বুকে পালতোলা লাটিমের অবিরাম ঝড়। মধ্যরাতের মদির চোখ, সাদা বকপক্ষীর ঢুলুঢুলু ঘুম, মায়ের জমানো পদ্ম কালো চুলে নাটাই জড়ানো সুখ। নিটোল মানচিত্রের মুখ। আমার মায়ের দুচোখ মঞ্চে জেগে ওঠে সোনালু শস্য ক্ষেত, রূপালী ইলিশ ঝাঁক, বিশ্ব কাঁপানো মমতায় মাখা সহস্র মাইল বাঁক। সবুজ আঁচলে কোমল ষোড়শী রূপ। আমার মাসে পৃথিবীর পথে স্নেহের শীতল বুক। আমার মাই সরোবরে থাকা মানচিত্রের কালজয়ী এক মুখ। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাসুরা লাকি। মানচিত্রের মুখ কবিতাটি খুবই চমৎকার। আমি চলে যাচ্ছি কবি কুশল ভৌমিক কাছে। কবি কুশল ভৌমিক, আপনি একটি কবিতা পাঠ করুন। ধন্যবাদ। যেহেতু একটা অনুরোধ এসেছে, হঠাৎ পাখি খুঁজে বের করেছি আমি কবিতাটা। আমি হঠাৎ পাখি কবিতাটি শোনাচ্ছি মানিকের জন্য। হঠাৎ পাখি। ছাদে লাফাতে লাফাতে যে মেয়েটি হঠাৎ পাখি হয়ে উড়ে গেল, আমি তার প্রেমে পড়েছি। টেরি পাইনি ২৭ নম্বর রোডের মামুন টি স্টলের খোলা বেঞ্চে লিকার চা হাতে চুমুক ভুলে যাওয়া আমি অজান্তেই হয়ে গেছি এক বৃক্ষ মানব। মফস্বলের কাদা লাগা আমার শরীরে যে লাগালো শহুরে প্রতীক্ষার শ্যাওলা, তার নাম ঠিকুজি কিছুই আমার জানা নাই। আমি কেবল পাখিটির জন্য আকাশ হতে চাইছি, আমি কেবল বৃক্ষ হতে চাইছি। বৃক্ষ না আকাশ, আকাশ না বৃক্ষ, বৃক্ষ আকাশ, আকাশ বৃক্ষ। হঠাৎ পাখিটি ঢুকে গেল লোহার খাঁচায়। ধন্যবাদ। অসাধারণ কবিতা, অসাধারণ আবৃত্তি কবি কুশল ভৌমিক। আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের কবিতায় মানুষকে দারুণভাবে নাড়া দিয়েছে বলে আমার বিশ্বাস। আমরা অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি, আর অল্প কিছুক্ষণ চলবে। আশা করছি আমরা প্রত্যেকেই, আপনারা প্রত্যেকেই আরো একটি করে কবিতা আবৃত্তি করতে পারবেন। তো আমি এবার শুরু করছি, আবারও একবারে নিজ থেকেই শুরু করি। আমি কবি বিথি রহমানকে অনুরোধ করছি, আপনি একটি কবিতা পাঠ করুন। কবি বিথি রহমান। ধন্যবাদ। ঠান্ডা কিন্তু আমাদের এখানে, হ্যাঁ, তো ঠান্ডার দিনে আমি একটা গরমের কবিতা পড়বো, বাতাসের কবিতা পড়বো। সহস্র বছর জানলা খুলে আছি, বাতাসের ডাকে সে শহর ছেড়েছে। একদল বন্ধু নিয়ে হাইওয়ে ধরে উঠে গেছে টয়োটা এলিয়ন হাঁকিয়ে। অবশ্য বাতাসের আজকাল যা দাম, মোটামুটি গোটা তিনেকের জন্য পেতে গেলে মাস খরচা বাদ দিতে হয়। আমার কি আর বাড়তি খরচার দিন ভারী? তাই সে বা তারা যখন শহর ছাড়ে, তারা যখন টয়োটা হাঁকিয়ে ছোটে বাতাসের খোঁজে, পুরান ঢাকার পলেস্তরা খসে পড়া ২ রুমের ফ্ল্যাটে শুয়ে তখন আমি বিচ্ছিরি গরমে রাত গুজরান করি। পরনে স্লিভলেস রাত পোশাক গলিয়ে জানালার আধোয়া পর্দাগুলো যতটা সম্ভব সরিয়ে দিয়ে মেঘগুলোকে ঢুকবার পথ সহজ করে দিই। মেঘেরা কি পথ বলা হয়, নাকি তারা ঘর চেনে না? এত বড় জানলা খুলে রেখেছি, কি হয় ২-১ টুকরো এই ঘরে ঢুকলে? কি এমন কম পড়ে তার? আকাশে থাকতে হলে কি ২-১ বার ঘরে আসা যায় না? একবার আসুক, পরে না হয় চলে গেলে যাক। দুদণ্ড থাকলেই আমার চলবে। সারাদিন থাকতে বলছি না, কিংবা সারা রাত। এই একটু ঠান্ডা হতে যতখানি সময় লাগে, সেটুকু সময় না হয় থাকুক। আমার তো বাতাস কেনার পয়সা নেই যে টয়োটা হাঁকিয়ে ছুটে যাব বাতাসের খোঁজে।
বাতাসটুকু তোলা থাকে কে বা তাদের জন্য। আমি বরঞ্চ আকাশের কাছেই হাত পাতি, আমি বরঞ্চ মেঘের কাছেই ভিক্ষে মাগি। এই একটু শীতল হতে যতখানি লাগে ততখানি হলেই চলবে। সহস্র বছর জানলা খুলে আছে এক টুকরো মেঘের আশায়। অসাধারণ কবিতা বিটি রহমান। আমি আগেও বলেছিলাম যে আসলে খুব সুন্দর। কবিদের ভাষা শনাক্ত করা যায়। এই কথাটি বিটিকে আমি এর আগেও বলেছিলাম যে আপনার কবিতা পাঠ করলে বোঝা যায় যে এটি বিটির কবিতা। তেমনি আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম কুশলের কবিতাও ওইভাবে বোঝা যায় যে কুশলের কবিতা, এবং কামুনার কোহলির কবিতাও বোঝা যায় যে কামুনার কোহলির কবিতা, এবং লাকির কবিতাও বুঝতেছি যে লাকির কবিতার মধ্যেও একই ধরনের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। অর্থাৎ আলাদাভাবে নিজেকে চেনার যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা প্রত্যেকেই তৈরি করছেন। ধন্যবাদ। এবারে কবিতা পাঠ করবেন কবি মাসরুরা লাকি। ধন্যবাদ। পলেস্তারা শব্দটা আমি দুটো কথা বলে নিচ্ছি। পলেস্তারা শব্দটা আসলে এই মুহূর্তে একটু আগে আমার বন্ধু বিথি রহমানও তার কবিতায় ব্যবহার করেছে। আসলে পলেস্তারা শব্দটা আমার মনে হয় কবিতায় এত ব্যবহৃত হয়েছে, আমিও ব্যবহার করেছি। আকাশকে নিয়ে সবাই কবিতা লিখেছে, কিন্তু আকাশ কিন্তু পুরাতন শব্দ নয়। আকাশ কি পূর্ণ হয়? সেটা আমি এই জন্যই বলেই নিলাম আর কি, যে আমিও ব্যবহার করেছি, কারণ আমি যে কবিতাটা পড়তে যাচ্ছি আর কি। কবিতার শিরোনাম পলেস্তারা প্রাণ। বাহ! ভাবশীর্ণ অন্ধকারে সেলফোনের আলোয় মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছিল। খিদেই পেটের ভেতর বর্ণমালারা চুচু করেছে। অস্ফুটে কেবলই পাঠ করেছি আয়াতুল কুরসি। নির্ঘুম আর ক্লান্তিতে আমার মাথার ভেতর ঘুঙুরের শব্দ। মুহূর্তে মনে হলো কে যেন মাউথ অর্গানে শব্দহীন পাখিকে ডেকে গেল। চোখের তারায় মুঠোভর্তি নক্ষত্রের আলোতে পড়ে নিলাম আমার বিরুদ্ধে এক অর্থহীন স্মারকলিপি। খরস্রোতা উত্তাপে কবিতার আঙিনায় বিষ ঢেলে দিল। শহর অভিমুখী ধ্রুপদী রোদ্দুরে মাথার ওপর শারদ মেঘগুলো যেন খসে পড়া পলেস্তারা প্রাণ। ধন্যবাদ। ধন্যবাদ কবি মাসরুরা লাকি। কবিদের জন্য শুভকামনা জানিয়েছেন ফারুক আহমেদ রনি। আমাদের অনুষ্ঠানটি দেখছেন ৮০ দশকের বাংলাদেশের গুরুত্বপূর্ণ কবি ডক্টর গোলাম কিবরিয়া পিনু। আমি এবারে অনুরোধ করছি কবি কামরুন নাহার কোহিলির কাছে একটি কবিতা পাঠ করার জন্য। কবি কামরুন কোহিলি, এরপরে কবিতা পাঠ করবেন কবি কুশল ভৌমিক। কবি কামরুন নাহার কোহিলি। এখন যে কবিতাটি পড়বো এটা বেশ পুরনো, যখন রাজাকারদের বিচার হয়নি সেই সময়ে। আচ্ছা, কবিতাটার শিরোনাম প্রতিশোধ। নিত্য নৈমিত্তিক ব্যাপার স্যাপারের মতো আহ্নিক বার্ষিকের ঘটন অঘটন প্রত্যক্ষিত হয়। কর্তার পরে কর্তা বদলায়। কারো ভ্রুক্ষেপ ছাড়াই দেশদ্রোহীর পতাকা উঠছিল। খেয়ালি সম্রাটের খেয়ালেই চলছিল সব। হঠাৎ জাগরণী গান। বসন্তে বসন্ত জাগে, স্বপ্ন দেখি, কণ্ঠ মেলায় প্রতিশোধের নেশা। আবার নেমে আসে নিঝুম উদাসীনতা। নক্ষত্রের যে আলো দেখেছিলাম তা কৃষ্ণ গহ্বরে হারিয়ে যায়। হিংস্র হায়েনা, দাতাল শেয়াল আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় স্বজনের রক্তের উপর দিয়ে। একাত্তরের মন্তাজ দেখি আমি, তোমাদের এনলিস্টেড বীরঙ্গনা। রাজাকারের মৃত্যু বার্তায় তোতা হয়ে যায়। বলতে থাকি ফিনারে জাহান্নামা খালেদিনা ফিহা আবাদান। ধন্যবাদ। চমৎকার কবিতা কবি কামরুন নাহার কোহিলি। আমি আগেও বলেছিলাম যে কবিদেরকে আলাদাভাবে চেনার সবচেয়ে বড় মাধ্যম হলো ভাষা এবং শব্দ। ঠিক তেমনি কবি কামরুন নাহার কোহিলি, কবি বিপি রহমান, কবি মাসরুরা লাকি এবং কবি কুশল ভৌমিক, আপনাদের প্রত্যেকেরই ভাষা আলাদা, শব্দ আলাদা, শব্দের গাঁথনিও আলাদা, যে কারণে আপনাদেরকে সহজেই শনাক্ত করা যাচ্ছে। এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতে বাংলা সাহিত্যের যে জয় জয়কার, এটা আপনাদের হাত দিয়ে হবে। এবার কবিতা পাঠ করবেন কবি কুশল ভৌমিক। ধন্যবাদ। চমৎকার
3টা কবিতা শুনলাম। এবার আমি যে কবিতাটি পড়ছি, কবিতার শিরোনাম চাঁদ। 23 বছর বয়সে সংসার নামক এক সুরম্য বোতলে ঢুকে আর বের হতে পারেননি আমার মা। মাকে চাঁদ বলে ডাকতেন আমার বাবা। মা ছিলেন স্নিগ্ধ, কোমল, নরম এবং হালকা। বাসন মাজতে মাজতে, মাছের ঝোল রান্না করতে করতে, সন্তানদের সুখ বিলি করতে করতে তিনি হারিয়েছেন চুলের রং, যৌবনের আলো আর প্রজাপতি হবার সকল সম্ভাবনা। যেখানে গিয়েছেন পোষা বেড়ালের মতো তার পিছু নিয়েছে রান্নাঘর, পিছু নিয়েছে সংসার। বাবা ছিলেন ডাক সাইটে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণ শেষে আয়েশি ভঙ্গিতে পত্রিকা পড়ে, জল খাবার খেয়ে, চায়ে লম্বা চুমুক দিয়ে তিনি রোদ কুড়োতে বের হতেন। রোদ কুড়োতে কুড়োতে তিনি চা বিরতিতে যেতেন রফিকের স্টলে, রাজনীতির মাঠে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে, গানের জলসায়, কল ব্রিজের আসরে। মায়ের প্রাপ্তি কেবল দিন শেষের ওই চাঁদ ডাক আর বাবার হাতে বয়ে আনা ব্যাগ ভর্তি রোদ। ভাগ বাটোয়ারা করতে করতে সেই রোদের উত্তাপ কতটুকু নিজের গায়ে মাখাতেন আমাদের মা, আমরা কেউ তা জানি না। শুধু জানি একই কক্ষপথে ঘুরতে ঘুরতে নিজের পরিচয়টুকু হারিয়ে বাবার আলো ধার করতে করতে মা হয়ে উঠেছিলেন সত্যিকারের চাঁদ, যার নিজস্ব কোনো আলোই ছিল না আর। ধন্যবাদ। বাহ, অসাধারণ। অসাধারণ কুশলদা। এই কবিতাটি তো আমি কেন লিখলাম না? এই যে ক্ষুধা, এই ক্ষুধা থেকেই একদিন আপনার হাত দিয়ে অনেক ভালো কবিতা দেখা হয়ে যাবে আশা করছি। আমরা সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি আর আমাদের যিনি আজকে অপারেট করছেন, তিনি উদ্যান পত্রিকার নির্বাহী সম্পাদক হাসানুর রহমান সুমন, তিনি আসলে আমাদের নেপথ্যে বসে আছেন। তো উনি আমাকে বলেছিলেন যে আরো 15 মিনিট বাড়িয়ে দেওয়া হোক আজকের অনুষ্ঠানটি, কারণ তার কাছে নাকি আপনাদের কবিতা শুনতে খুব ভালো লাগছিল। তো যেহেতু আর 6 মিনিট সময় আছে, তো আপনারা 4 জন প্রত্যেকে 1.5 মিনিট করে কবিতা পাঠ করতে পারবেন। 1.5 মিনিট, ছোট ছোট কবিতা এবার পড়তে হবে। মানে ছোট কবিতা পড়তে। আমি লাগাম দেইনি, কিন্তু এবার লাগাম দিব। আপনারা প্রত্যেকে 1.5 মিনিট করে পাবেন। আমি প্রথমে চলে যাচ্ছি কবি মাশরুরা লাকির কাছে। মাশরুরা লাকি, আপনি একটি কবিতা পাঠ করবেন, ছোট কবিতা। কবিতার শিরোনাম প্রলয়। প্রথম নেশা, প্রথম আসক্তি, প্রথম চুমু, ঠিক যেন ধোঁয়া ওঠা এক কাপ চা, খবরের কাগজে প্রথম পাতা, আর বাবার কাছ থেকে পাওয়া সপ্তাহের পকেট মানির মতো তলতলে। অনুভূতি মিশ্র, পিচঢালা রাজপথে মাথার উপর উল্লাসিত চাঁদ, সোডিয়াম ল্যাম্পপোস্টে হলুদ জোছনায় শহরে প্যাঁচা, মাঝে মাঝে 3 চাকার টুং টাং। সব যেন আজ প্রথম আত্মহননে মত্ত। এসো, প্রথম আসক্তিতে আমি আজ পূর্ণাঙ্গ নারী হতে প্রস্তুত। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, চমৎকার কবিতা, কবি মাশরুরা লাকি। কলকাতা থেকে আমাদের বন্ধু ছোট ভাই অমিত মজুমদার দেখছেন, এবং আশরাফ হায়দার লিখেছেন চমৎকার চমৎকার কবিতা আবৃত্তি। আমি চলে যাচ্ছি কবি কামরুন নাহার কোহেলির কাছে, একটি কবিতা পাঠ করবেন। কবি কামরুন নাহার কোহেলি। ধন্যবাদ ভাইয়া। আমি ছোট একটি কবিতাই পাঠ করছি এবার। কবিতাটির শিরোনাম পাকস্থলীর ভাজের দোলা। জেগে জেগে অচৈতন্যে কাটাই কাল, কায় মনোবাক্যে চৈতন্যের অবলুপ্তি চেয়ে অভিযোজিত হই। রক্তে রক্তে পিশাচ হাসে, ঘুণ পোকা যোগ্য সমাধান চেয়ে কবরের নকশা আঁকে। কিন্তু স্নায়ুর এলোমেলো খেলা, পাকস্থলীর ভাঁজের দোলা ফিরিয়ে নেয় তেতো আস্থা বলে। আবার নুপুর ভেবে শেকল পরি, মুক্ত চটপটির দোকান মুচকি হেসে পড়ে থাকে অন্ধকার কোণে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আর কবি অশেষ কামরুন নাহার ধন্যবাদ কোহেলি। উদ্যানকে। ধন্যবাদ কবি কামরুন নাহার কোহেলি। আমরা চলে যাচ্ছি কবি বিথি রহমানের কাছে।
কবি বিতি রহমান এবার কবিতা পাঠ করবেন। সময় তো কম না, দ্রুত। সময় কম। এমন কিছু বলনি, এমন কিছু বলনি যে এতটা বেহায়া হতে হবে আমাকে। হাই হ্যালো, কেমন আছি, কি করছি, এই তাতে কি এমন মহাভারত উল্টালো? অথচ রোজকার রাত কানে কানে অপেক্ষার শেষ বাজালো। ধনুক বাঁকা চাঁদ, শেষ বেলার নক্ষত্র, তিন রঙা বুলবুলির ভেজা ভালো, এসব আগে চোখে পড়েনি কেন? কিছুই বলনি, তবু এই হাল হলো আমার। নিশুতি রাতে দুঃখগুলো ব্রহ্মপুত্র থেকে উঠে এলো তীর বেয়ে। প্রোফাইলে ঝোলানো সাদা পোর্ট্রেটে স্থির হলো কোয়ারেন্টাইনের গোপন আর্তনাদ। তুমি জানো না, শুধু ব্রহ্মপুত্র জানে, আমার কিছু নেই, কিছু হবে না। আপনার অনেক কিছুই হবে বিতি রহমান। চমৎকার কবিতা আবৃত্তি করলেন, আমার খুবই ভালো লেগেছে। আমাদের দিদি রূপশ্রী চক্রবর্তী তিনি বলছেন শুভকামনা সকলের জন্য। আমি এবার চলে যাচ্ছি কবি কুশল ভৌমিক কাছে। কবি কুশল ভৌমিক। কবিতার শিরোনাম মায়াবী ভেষজ। শ্যামাঙ্গী মেয়ে, তোমার গান যেন না থামে। প্রতি সন্ধ্যায় তোমার আঙুল ছুঁয়ে ছুঁয়ে মিষ্টি একটা দুঃখ আশ্রে পড়ে হারমোনিয়ামের রিডে। দেয়াল ভেদ করে সেই সুর পৌঁছে যায় তোমার ঘরের বিপরীতে তিনতলার ছাদ ঘরে। ও ঘরে কৃষ্ণ নয়, দ্বিধার সমুদ্র বুকে শুয়ে থাকে হ্যামলেট। রমণী মোহন নয় সে, আজও তার রক্ত হয়নি মোহমনীয় ভঙ্গিমায় হাঁটু মুড়ে গোলাপ দেবার কৌশল। তবু বিকেল বেলায় যখন অভ্যাস মতো দাঁড়াও বারান্দায়, বন্ধ হয়ে যায় হ্যামলেটের হৃদস্পন্দন। পড়ে থাকা চীনাবাদামের খোসার মতো বিষণ্ণ বিকেল তখন অনায়াসে ফিরে পায় কমলা লেবুর উজ্জ্বলতা। করতলের দুঃখ রেখা ছাড়া কিছুই নিজের নয়, এ কথা জেনেও যুবক খোঁজে না কোনো গৃহত্যাগী জ্যোৎস্না। কফির মগে নিমজ্জিত চামচের অন্যমনস্ক আয়েসি নাড়াচাড়ায় কেটে যায় প্রতিটি সম্ভাবনাময় বিকেল। নির্ঘুম রাতে তার গল্প জমে ক্যাসিওপিয়া, লুব্ধক, পোলাক্সদের সাথে। রাতের পর রাত জেগে যুবক লিখে যায় প্রেমের কবিতা। হারমোনিয়ামের রিড থেকে উঠে আসা দুঃখগুলো পারেনি কি ছুঁয়ে দিতে যুবকের ব্যথিত চিবুক। দুজনার দুঃখগুলো পরস্পর হাত ধরে পারে নাকি বলে দিতে ভালোবাসার চেয়ে বড় কোনো জাদু বাস্তবতা নেই। শ্যামাঙ্গী মেয়ে, তুমি কি পারো না হতে যুবকের ব্যক্তিগত হাহাকার মুছে দেয়া মায়াবী ভেষজ? ধন্যবাদ। বাহ, চমৎকার কবিতা। এই সাথেই শেষ হয়ে গেল আজকে আমাদের অনুষ্ঠানটি। সবাইকে অশেষ ধন্যবাদ উদ্যান টেলিভিশনে আপনাদের আসার জন্য। আমরা আগামীতে আবারও এই ধরনের বড় অনুষ্ঠান করব আশা করছি। সেখানে বাংলাদেশ এবং কলকাতার কবিরা থাকবেন, আপনারাও থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।